দোকানদার চিন্তা করে যে সে একটা সেলস করলো, গল্প এখানেই শেষ। প্রশ্ন বরবাদ করে দিতে পারে সবকিছু। আপনার প্রোডাক্টটা অন্য 10 জন থেকে 30% কেন আলাদা, এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেন। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইকবাল বাহার। আপনারা জানেন, গল্পের পেছনের গল্প এরকম একটা নতুন শো নিয়ে আমরা এসেছি বেশ কিছুদিন ধরে, এবং আমরা চেষ্টা করি এই গল্পগুলো থেকে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করতে বা কোনো একটা ইনফরমেশন দিতে, যে ইনফরমেশনটা আপনাকে নতুন করে চিন্তা করতে সাহায্য করবে। এবং এই পুরো শোতে আমরা যার সাথে আলাপ করব, যে বিষয়গুলো নিয়ে আলাপ করব, সেই পুরো শো নিয়ে আপনার মধ্যে এরকম একটা জিনিস আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে এই পুরো জার্নি থেকে আজকে যে কষ্ট করে এই পডকাস্টটা দেখবেন, এখান থেকে আপনি আসলে কি পেলেন, কি শিখলেন, একটা লাইন অন্তত নেওয়ার চেষ্টা করবেন। এবং সেটাই মূলত আমাদের উদ্দেশ্য। আমরা অনেক সময় মনে করি যে আমরা লেখাপড়া করেছি বা কোথাও এক জায়গায় জব করছি বা উদ্যোক্তা হয়েছি বা বেকার, কিছুই করছি না, হোয়াটএভার, কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে আমার তো লেখাপড়া শেষ। এই ভাবনাটা কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে থামিয়ে দেবে, আপনাকে পিছিয়ে দেবে। কারণ হচ্ছে, লেখাপড়া যদি শেষ হয়ে যায় তার মানে আপনিও শেষ। সো আমাদের এই সার্টিফিকেট বা আমরা যেইগুলো অর্জন করি, এইগুলো আসলে আমাদের লেখাপড়ার একটা প্রথম ধাপ, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এরপরের যে লেখাপড়াটা, ওইটাই আপনাকে আসলে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এবং যে কন্টিনিউয়াসলি লেখাপড়া করে, এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবেন। আর এখন তো আসলে বই পড়া লাগে না, আপনি ভিডিও দেখতে পারেন। এবং আপনি যদি একটা ভিডিও 5 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও প্রতিদিন দেখেন, সেটাও আপনাকে অনেক লেখাপড়ার চাইতে, অনেক বই পড়ার চাইতে বেশি এগিয়ে রাখবে। কারণ 5 মিনিট 10 মিনিটের মধ্যে একটা বইয়ের মোটামুটি 10-15 পৃষ্ঠা কিন্তু কথা বলা হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জিস্টগুলো আপনি পেয়ে যান, হয়তো অত কিছু পড়তে হয় না। তো সেই জন্যে লেখাপড়াটা বা শেখাটা কখনো থামাবেন না। সেই জন্য আমরা কি করি, আমরা প্রশিক্ষণ নেই, আমরা বিভিন্ন রকমের সেমিনারে যাই, বিভিন্ন প্রোগ্রামে দেখতে যাই, মেলায় যাই, দেশ বিদেশ ঘুরি। এর মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে জানা, শেখা এবং শেখা। সো শেখা লাগবেই, এবং আপনার জীবনে কেউ না কেউ একজন লাগবে যার লেখা বা যার কাছ থেকে শেখার একটা একজন না কয়েকজন হতে পারে, একটা আগ্রহ আপনার থাকতে হবে। আপনি দেখবেন বিশ্বের যারা সবচাইতে সেরা মানুষ, তাদেরও কিন্তু কোচ আছে। সো আপনারা নিশ্চয়ই দেখেছেন, মেসিরও কোচ আছে, রোনালদোর কোচ আছে, সো নেইমারের কোচ আছে। সো এটা লাগবেই, কারণ হচ্ছে যে তারা সিস্টেমটা জানে যে কিভাবে আপনাকে জাগিয়ে তুলতে হয়। কারণ আপনার ভেতরে অনেক রকমের সম্ভাবনা অনেক সময় ঘুমিয়ে থাকে, যেটা আপনি দেখেন না, কোচ দেখে। সো এই জিনিসগুলো যখন আপনার গল্পটা, আপনার হিস্ট্রিটা সে জানে, ডাক্তার যেভাবে ডায়াগনোসিস করে, কোচও কিন্তু ডায়াগনোসিস করতে পারে যে আপনার লিমিটেশনসটা কোন জায়গায়, বা কোন জায়গাটা আপনি এখনও স্পর্শ করেন নাই। সো এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব, যেগুলো সচরাচর আমরা বলি না, চিন্তা করি না, বা গভীরভাবে দেখার চেষ্টা করি না। সেই জায়গাটাতে আমরা আজকে স্পর্শ করার চেষ্টা করব। চলুন, আজকে আমার সঙ্গে আছেন আমার খুবই প্রিয় একজন ভাই। আমি ওনাকে ফলো করি, ওনার কাজকর্ম আমার খুবই পছন্দ, যার কারণে আজকে আমাদের শোতে ওনাকে ডেকে নিয়ে এসেছি। এমডি ফখরুদ্দিন আসিফ, ওনার ডেজিগনেশনটা আমার খুব পছন্দ হয়েছে। বেসিক্যালি উনি একজন মেন্টর বা কোচ, ট্রেনার বলতে পারেন, বাট উনি একটা শব্দ লাগিয়ে দিয়েছেন, পাওয়ার ট্রেনার। সো আমরা এই পাওয়ারটা আজকে বোঝার চেষ্টা করব, এবং ডেফিনেটলি আমরা চেষ্টা করব, জানার চেষ্টা করব যে উনি কী কী বিষয়ে কাজ করেন, এবং সেগুলো আমাদের শিক্ষার্থী যারা আছেন, আমাদের যারা উদ্যোক্তা হতে চান, যারা নিজের দক্ষতা বাড়াতে চান, বা যারা চাকরি করছেন, চাকরিতে আরও ভালো করতে চান, বা যারা এখনও লেখাপড়া করছেন, তারা অতিরিক্ত একটা স্কিল বা অতিরিক্ত একটা ভাবনা মাথার মধ্যে ঢুকিয়ে নতুন করে আবার শুরু করতে চান, তাদের জন্য এই শোটা। চলুন আমরা আলাপ করি। আসিফ ভাই, থ্যাংক ইউ ফর কামিং। আসসালামু আলাইকুম ইকবাল বাহার ভাই। নিজের বলার মতো একটা গল্প, গল্পের পিছনে গল্প। আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। খুব এক্সাইটেড, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন তো? আমি খুবই ভালো আছি। অ্যাকচুয়ালি আসিফ ভাই, আপনাকে একটু প্রেক্ষাপটটা বলি। আমরা তো
আপনি জানেন যে আমি একটা কাজ করছি গত প্রায় 8.5 বছর জি ধরে, জি জি। এবং আমি নিজেকে ট্রেনার মনে করি না, বাট আমি মনে করি আমি এনাবেলার, বা আপনি বলতে পারেন ক্রিয়েটর। আমি আসলে চেষ্টা করছি মানুষের মধ্যে স্বপ্ন তৈরি করতে, এবং শুধু স্বপ্ন তৈরি করতে না, স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও দেখানোর চেষ্টা করছি থ্রু মাই মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি যে জার্নির মধ্য দিয়ে উদ্যোক্তা হয়েছি গত 24 বছর ধরে, সেইটা আমি তাদের সাথে, বা আমার মধ্যে যেসব স্কিলসগুলো আছে সেগুলো আমি তাদেরকে শেখানোর চেষ্টা করছি। এবং গত 8 বছরে আমরা গতকালকে 35 নাম্বার ব্যাচ শুরু করেছি। আমরা মাশাআল্লাহ। অলরেডি 34টা ব্যাচ শেষ করেছি, এবং ইউ উইল বি সারপ্রাইজড টু নো, আমি জানি না এই তথ্য আপনার জানা আছে কিনা, আমরা প্রত্যেকটা ব্যাচ 90 দিনে করি, এবং 90 দিন মানেই টানা 90 দিন, এখানে কোনো ছুটি নাই, শুক্র শনি, পূজার দিন, ঈদের দিন, এভরিডে। এবং আমার এই ট্রেনিংয়ের বা আমার এই মেন্টরশিপের ইউনিকনেস হচ্ছে এটা যে আমি প্রতিদিন শেখাই। আরেকটা ইউনিকনেস যেটা আমি কাউকে করতে বলবো না, বাট এটা ফরচুনেটলি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমি করে ফেলেছি, যে এই ছেলেমেয়েগুলোকে আমি 164 জনকে নিয়ে শুরু করেছিলাম প্রথম ব্যাচ 2018 সালের 1 জানুয়ারি। এখন আমার শিক্ষার্থীর সংখ্যা প্রায় 37 লাখ। সো এই যে লম্বা জার্নি, এই 8.5 বছর ধরে আমি প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা তাদেরকে সময় দেই, তাদের জন্য কাজ করি। এই পুরো জার্নিতে আমি এই যে 37 লাখ ছেলেমেয়েকে শিখিয়েছি, আমি তাদের কাছ থেকে একটা টাকাও নেই নাই। সো দিস ইজ মাই ওয়ার্ক ফর দ্য নেশন। দেশের জন্য, বাংলাদেশের জন্য কাজ করছি। আমার একটা সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন এটা, যেহেতু আমার পার্সোনাল বিজনেস আছে, থাকা খাওয়ার একটা ব্যবস্থা আছে, সো আমি এটাকে সোশ্যাল ওয়ার্ক হিসেবে নিয়েছি। সো আপনি নিশ্চয়ই ফলো করেন। হ্যাঁ ইকবাল ভাই, অবশ্যই ফলো করি, জানি, সব কিছুই জানি এবং সব কিছু বোঝার চেষ্টা করি। আপনার টোটাল জার্নিটাকে যদি আমি আমার ভাষায় মানে ডিসক্রাইব করতে যাই, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা তো হচ্ছে ইউ আর পেশেন্ট, আপনি যেটা করছেন, একটা হচ্ছে পেশেন্ট অ্যান্ড দেন হচ্ছে পারপাস। পেশেন্ট মিনস হচ্ছে আপনার ভিতরে তীব্র ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা, আপনি কাজটা করতে ভালোবাসেন, রাইট? তার মানে হচ্ছে পেশেন্ট জিনিসটা বলা হয় আপনার ইন্টারেস্টের জায়গা, আপনার ভালোবাসার জায়গা, এবং আপনি পেশেন্টটাকে কিন্তু কনভার্ট করেছেন পারপাসে। পারপাসটা হচ্ছে কিন্তু বিগার পিকচার। পারপাসটা হচ্ছে মানে আপনার কাজের মাধ্যমে মানুষের লাইফের সমস্যা সমাধান হচ্ছে কিনা, দেশের সমস্যার সমাধান হচ্ছে কিনা। সো আপনি কিন্তু কি করছেন, আপনি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন, যে ইম্প্যাক্টের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান হচ্ছে, দেশের সমস্যার সমাধান হচ্ছে, সামগ্রিকভাবে একটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছেন। সো আপনি যদি ইনথুজিয়াস্টিক যদি না হতেন, জিনিসটাকে ভালো যদি না বাসতেন, তাহলে কিন্তু আপনি এত লম্বা, বিকজ আপনি একটা ব্যাচ, দুইটা ব্যাচ, 5টা ব্যাচ করতে পারতেন। ফ্রম 8 ইয়ার্স আপনি কন্টিনিউয়াসলি করছেন এবং কোনো পেমেন্ট নিচ্ছেন না। তার মানে হচ্ছে ইউ আর পেশেন্ট, এবং আপনার একটা পারপাস আছে যে আমার এই কাজের ইম্প্যাক্টটা কী হবে। সো পৃথিবীতে গ্রেট লিডারশিপিংটা হয় কিন্তু ইম্প্যাক্ট রিলেটেড, যে আমি ওইটার মাধ্যমে কি আর্ন করলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ওইটার মাধ্যমে কি সমস্যার সমাধান হলো, ওইটার মাধ্যমে দেশ এবং জাতি কিভাবে উপকৃত হলো, এবং কিভাবে মানুষের লাইফে ইম্প্যাক্ট পড়লো। সো আমি দূর থেকে এই জিনিসটাকে দেখি, এবং লিডারশিপিং যখন আমরা শেখাই, এগুলো কিন্তু এক্সাম্পল আমরা নিয়ে আসি যে কিভাবে তুমি ইম্প্যাক্ট ফেলবা। তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি, থ্যাংক ইউ। মে আল্লাহ হেল্প ইউ সাকসিড, আপনি যাতে এগিয়ে যান থ্যাংক ইনশাআল্লাহ। ইউ। ইম্প্যাক্টের কথা যখন বললেন আপনি, ডেফিনেটলি ইম্প্যাক্টটা আমাকে এই কাজটা ধরে রাখতে মোটিভেট করেছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি এটা করার মোটিভেশন কীভাবে পান। তার কারণ হচ্ছে আমি অনেক ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি। অনেকের জীবন চেঞ্জ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা থেকে ফেরত এসেছে, অনেকে বেকারত্ব থেকে ফেরত এসেছে, অনেকে চাকরিতে ছিল ভালো করছে। আমার সঙ্গে একটা বিশাল কমিউনিটির কানেক্টেড আছে প্রবাসীদের, যাদেরকে আমি আসলে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পেরেছি গত 8.5 বছর ধরে। তো প্রায় আলহামদুলিল্লাহ এর মধ্যে প্রায় 1.5 লক্ষ উদ্যোক্তা আমার এই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে, যারা প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে দেশে। সো এইটা আমার কাছে, এবং এই 37 লাখ মানুষের মধ্যে একটা বোধ তৈরি হয়েছে। সবাই তো আর উদ্যোক্তা হবে না। বোধটা হচ্ছে তাদের মধ্যে মানবিকতা বেড়েছে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বেড়েছে, তারা এখন ভালো কথা বলতে পারে, তার
কমিউনিকেশন প্রেজেন্টেশন স্কিলস বেড়েছে, তার মধ্যে রাগ কমেছে, রাগ নিয়ন্ত্রণ হয়েছে, সেলস মার্কেটিংয়ে ভালো করছে, অ্যাকাউন্টিং শিখেছে। সো অনেক কিছু নিয়ে এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি আর কি। এবং ইনশাল্লাহ যতদিন বাঁচবো এটা করে যাব, কারণ এটা আমার এক ধরনের প্রশান্তি কাজ করে মনের মধ্যে। কাম ব্যাক টু ইয়োর পয়েন্ট, আপনার এরকম কখনো কি ভেবেছেন যে আপনার জীবনের সংবিধান কি? আমার জীবনের সংবিধান কি মানে আমি তো নর্মালি আমিও কাজ করতেছি একজন ট্রেনার হিসেবে, রাইট? তো আমি দুইটা ওয়েতে ট্রেনিং করি। আই ডু ট্রেনিং ফর দ্য কর্পোরেটস এবং নিজস্ব সিগনেচার আমার কিছু প্রোগ্রামটা হচ্ছে। তো সংবিধান হচ্ছে এইটাই যে আমার ট্রেনিংয়ের মাধ্যমে, আমার কথার মাধ্যমে আমি যদি মানুষের মনের ভিতরে আলো জ্বালাতে পারি, ফ্রম ফেলিয়ার মেন্টালিটি থেকে তাদেরকে যদি উইনিং মেন্টালিটিতে নিয়ে আসতে পারি, আমি পারবো না ওইখান থেকে যদি আমি তাদের ভিতরে ওই ইন্সপিরেশনটা তৈরি করতে পারি বাই মাই ট্রেনিং, বাই মাই পাবলিক স্পিকিং, বাই মাই পাবলিক ট্রেনিং, আমি যদি মানুষকে ইন্সপায়ার করতে পারি, ইফ আই ওয়ান্ট টু টাচ মিলিয়ন পিপল হার্ট, এবং এটার মাধ্যমে কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হবে। সো এইটাই হচ্ছে যে কীভাবে মানুষকে দেওয়ার মাধ্যমে, ইম্প্যাক্ট তৈরি করার মাধ্যমে, তাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করার মাধ্যমে, ফেলিয়ার মাইন্ডসেট থেকে উইনিং মেন্টালিটি মাইন্ডসেটে নিয়ে আসার জন্য, মাইন্ডসেটটাকে শিফট করার মাধ্যমে, যে খুব সিম্পল মাইন্ডসেটটাকে শিফট করার একটা ওয়ে আছে না, যে আমাদের মানে জিরো থেকে হিরো হওয়ার 3টা ওয়েতে যদি আমরা মাইন্ডসেটটাকে শিফট করতে পারি। সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে কি? প্রথম মাইন্ডসেটটা হচ্ছে যেটাকে আমরা বলি আইডেন্টিটি শিফট। আইডেন্টিটি শিফট মিনস হচ্ছে আমি কোথায় আছি, কোথায় যাব, কেন যাব। দেয়ার আর লট অফ পিপুল বাংলাদেশে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ক্ল্যারিটির অভাব। আমি আমার লাইফে 100-এর উপরে বায়োগ্রাফি পড়েছি। তার মানে এটা কি যে আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি না আমাদের লাইফের পারপাসটা কি? অ্যাবসলুটলি। আমি আমার লাইফে 100টা বায়োগ্রাফি পড়েছি এবং 100টা বায়োগ্রাফির মধ্যে আমি একটা বেসিক দেখতে পারলাম, যে প্রত্যেকটা সফল মানুষ জীবনটাকে নিয়ে অনেক ক্লিয়ার ছিল। কোথায় আছি, কোথায় যাব, কেন যাব, মানে কি থেকে কি হতে চাই। সো ওই ক্ল্যারিটির অভাব, হোয়াট ইজ মাই রোল, হোয়াট ইজ মাই গোল। এবং এটা শুধু মানুষের লাইফে না, ইভেন আপনি যদি কর্পোরেটে যান, অফিসেও যান, বিভিন্ন ডেজিগনেশনে যাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে, 100% ক্লিয়ারিটির অভাব যে হোয়াট ইজ মাই রোল, হোয়াট ইজ এক্স্যাক্টলি মাই গোল। সো ব্যাপারটা হচ্ছে যে পারপাস যেটা বললেন, যে এক্স্যাক্টলি ক্লিয়ারিটির অভাব, যে আমি এখন কোথায় আছি, আমি আগামী 10 বছর পর কোথায় যাব। সো এইটাকে বলা হচ্ছে আইডেন্টিটি শিফট। সো ফার্স্ট আপনাকে কিন্তু আইডেন্টিটি শিফট করতে হবে। দেন হচ্ছে প্রবলেম শিফট। প্রবলেম শিফট হচ্ছে আইডেন্টিটি শিফটের যদি একটা এক্সাম্পল বলেন। আইডেন্টিটি শিফটের এইটাই যে আমি জানি না, যে ইংরেজিতে একটা কথা আছে না, লাইফ উইদাউট এ এম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার। নদীর মাঝখানে যদি নৌকা থাকে আর ওইটার উপরে যদি মাঝি না থাকে, তো ঝড় এবং বৃষ্টি এবং বাতাস যেদিকে ইচ্ছা খুশি নৌকাটাকে কিন্তু সেদিকে নিয়ে যাবে। বাট নদীর মাঝখানে যদি নৌকা থাকে এবং তার উপরে যদি মাঝি থাকে এবং তার যদি একটা লক্ষ্য থাকে, আপনার এগেনস্টে বাতাস থাকুক বা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, মাঝি নৌকাটাকে যে জায়গায় নিয়ে যেতে চায় সেখানেই নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে লাইফ উইদাউট এ এম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার। অ্যাবসলিউটলি। তার মানে হচ্ছে যে আপনার জীবনটা যদি মাঝি না থাকে, মানে আপনার যদি লাইফের লক্ষ্য না থাকে, গোল না থাকে, তাহলে নদীর মাঝখানে আপনার নৌকাটা আছে কিন্তু ওইটার উপরে কিন্তু কোনো মাঝি নেই। সো আইডেন্টিটি শিফট এইটাকেই বলা হচ্ছে যে প্রথমে ফাইন্ড আউট করা আমি কে এবং আমি কি করতে চাই, আমি কি করতে চাই, কেন করতে চাই, কোথায় আছি, কোথায় যাব, কেন যাব। আপনি ইম্প্যাক্টের কথা বলছিলেন, মানে প্রথম প্রশ্ন আমার এই ব্যাপারে সেটা হচ্ছে ট্রেনিংটাকে কেন বেছে নিলেন? জীবনের কোন পর্যায়ে এসে মনে হলো যে ওই যে আপনি বলছিলেন ওয়ান স্কিল, এইটা আমার স্কিল, কখন আপনার এই ধারণাটা মনে হলো? আচ্ছা, এটা আন্ডারস্ট্যান্ড করতে গেলে একটু ব্যাকে যেতে হবে। মানে আমি খুব নেচারাল ট্রেনার আর কি। সো নর্মালি দেখা যাচ্ছে যে আমার লাইফে, যেহেতু আমি পুরান ঢাকার ছেলে, আমার ব্লাডের ভিতরে বিজনেসটা আছে, রাইট? সো আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ টিচার। দেন আমি জব করেছি MIS হিসেবে, সাইবার হোস্টিং। কোথায় টিচিং করেছেন? টিচিংটা করতাম, এটা সাইবার কলেজ অফ জাপান নামে একটা ধানমন্ডিতে ছিল। এটা আইটির উপরে টোটাল এডুকেশন দিত।
অ্যান্ড দেন বাইস ইউনিভার্সিটিতে পার্ট টাইম কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে, এটা ব্যাক বলতেছি 99-2000 কথা। ওকে ওকে। অ্যান্ড দেন প্রথম জবটা শিফট করি আমি আপনার গিয়ে বিডি হোস্টিং নামে একটা কোম্পানি ছিল। সো লাইফে প্রথম দিকে আমার গোলটা ছিল ওসিপি হওয়ার, অরাকল সার্টিফাইড প্রোগ্রামার, রাইট? সো আইটি ওয়াজ দেয়ার, বাট আইটি রেভুলেশন বাট নট দেয়ার, বিকজ 2 টাকা মিনিটে আমরা প্রো লিঙ্কে ইন্টারনেট ইউজ করতাম এবং বাফারিং হতে থাকতো। ইকবাল ভাই আপনি তো এগুলার কিং, আপনার সামনে কি বলবো। অ্যান্ড দেন যখন আমি জব করতাম তখন আমি পার্ট টাইম হিসাবে একটা সেলস কোম্পানিতে সেলস প্র্যাকটিস করা শুরু করি, বিকজ আমি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জব করতাম। আর এটা একটা দুবাই বেস কোম্পানি ছিল এবং ওদের প্রোডাক্টও ছিল আইটি। সো আই লস্ট মাই ফাদার ওয়েন আই ওয়াজ 10, আই লস্ট মাই ফাদার ওয়েন আই ওয়াজ 12। তো আমার বাবার কিন্তু কোনো ভাই বোন নেই, তার মানে হচ্ছে আমার কোনো চাচা বা ফুপু নেই, রাইট? সো আপনার বয়স যদি 10-12 থাকে তাহলে আপনার গার্জিয়ান কে হয়? আপনার ফ্যামিলিতে গার্জিয়ান হয় কিন্তু আঙ্কেলরা বা ফুপুরা। তো ওই জিনিসটা যেহেতু ছিল না, তো খুব ছোট থেকে আমাদের ভিতরে একটা ডিজায়ার ছিল যে কিছু একটা করতে হবে, কিছু একটা করে দেখাতে হবে। ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, নো পাওয়ার ইজ গ্রেটার দেন দ্য পাওয়ার অফ অ্যাম্বিশিয়াস ম্যান। সো আমি আগে জব করতাম, জবের পর ধানমন্ডি 27 নম্বরে আড্ডা। তো যখন আমার সেলসের অপরচুনিটি আসে, আমার যে আই ওয়াজ কিলিং মাই ভ্যালুয়েবল টাইম, আমি আমার আড্ডার সময়টাকে যদি আমি এখানে দিই, ইটস নট এ ব্যাড আইডিয়া। দ্যাট ইজ ওয়ার আই লার্ন সেলস অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আই কাম টু নো ট্রেনিং। ওই জায়গাতেই আমি কিন্তু ট্রেনিং ব্যাপারটা জানতে পারলাম। ট্রেনিং জিনিসটা কি, ফ্যাসিলিটেশন জিনিসটা কি, গোল সেট, ড্রিম, রিজন, ওয়াই, রাইট, লিডারশিপিং। ব্যাক 2004-এর কথা বলতেছি। ওই সময় টনি রবিন্সের ক্যাসেট আসতো, ফার্স্ট ক্যাসেটটা আনালাম, কানে শুনতাম, অর্ধেক বুঝতাম না, বাট ভালো লাগতো, রাইট? অ্যান্ড দেন আই হ্যাড মাই ওন ভেঞ্চার, ম্যাগনাম ইন্টারন্যাশনাল লিমিটেড নামে কোম্পানি ছিল, যেখানে আমি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কাজ করেছি 11 ইয়ার্স। তার মানে হচ্ছে 11 বছর আমার কাজ করার সুযোগ হয়েছে অ্যাজ এ সিইও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। তাহলে আমি সেই কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে, প্রেজেন্টেশন এবং ট্রেনিংয়ে, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে। তাহলে লাইফটাকে 2 জায়গা থেকে দেখার একটা সুযোগ হয়েছে। অ্যাজ এ সেলসম্যান একদম রুট হেলিকপ্টার ভিউ থেকে দেখা হয়েছে, অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যাজ এ সিইও। সো লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে অনেক লম্বা। দেন আই বিকাম এ ডিরেক্টর অফ দ্য গ্রুপ 71। ইট ইজ এ হিউজ বিগ স্টোরি, এখানে শেষ হয়ে যাবে। কোনো না কোনো কারণে 2016-এ আই হ্যাড টু সেন্টার অন মাই কোম্পানি। আমাকে আমার কোম্পানিটা কিন্তু বন্ধ করতে হয়েছে। আই হ্যাড টু সোল্ড মাই কার। 2017 সালে আমাকে আমার স্বপ্নের গাড়ি বিক্রি করতে হয়েছে। সো লাইফটা যেখানে খুব ভালো একটা অবস্থানে চলতেছিল 2013-14 পর থেকে, এটা লম্বা একটা স্টোরি আপ অ্যান্ড ডাউনসের। সো 2016 সালে যখন কোম্পানিটা বন্ধ করলাম, সো 2017 সালে আই ওয়াজ স্ট্রাগলিং। অ্যান্ড যখন আমি স্ট্রাগলিং করতেছিলাম, দেয়ার আর পিপুল কেম টু মি, আমার কাছে আসলেন এবং বললেন যে আসিফ ভাই আপনি তো খুব ভালো ট্রেনিং করেন। বিকজ যেখানে আমি সেলস প্র্যাকটিস করতাম ওইখানেই আমি ট্রেনিংটা শিখি এবং ওইখানে আমি ট্রেনিং দেওয়া শুরু করি। অ্যান্ড আই বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ফর দ্যাট কোম্পানি। এবং ওই সময় আমাকে ঢাকা থেকে চিটাগং যেতে হয়, খুলনা যেতে হয়, সিলেট যেতে হয়, অনেকে আমাকে নিয়ে কাড়াকাড়ি করতো যে আপনি আসেন আমাদের জন্য ট্রেনিং দেন। তখনও আপনার মাথার মধ্যে এই ভাবনাটা ছিল না যে আমি ট্রেনার হিসেবে? বিকজ আমার কাছে মনে হতো যে আমি ট্রেনিং পারি, এটা আবার করার কি আছে। স্টেজ কন্ট্রোলিংটা আমার খুব বেশি ছিল, যেহেতু আমি আমার লাইফে স্টেজে দাঁড়িয়েছি 2004-এ। 2010 সালে চীন মৈত্রীর মতো জায়গাতে 3000 পিপলকে নিয়ে ট্রেনিং করা শেষ, খুব ইয়াং এজে। সো আমি বুঝতে পারতাম যে আমি মানুষকে কানেক্ট করতে পারি, মানুষকে ধরে রাখতে পারি, মানুষকে অ্যাটেন্টিভ রাখতে পারি কথার জাদুতে, অথবা আমার যে পাওয়ার স্পিকিং কোয়ালিটিটা আছে। বাট যখন আমি আমার লাইফে স্ট্রাগলিংয়ে ছিলাম, তখন একটা কোম্পানির 3 জন ডিরেক্টর এসে বললেন যে আমাদের কোম্পানির একটা সেলস কনফারেন্স আছে কক্সবাজারে, আপনি স্যার আপনার নাম অনেক শুনেছি, আপনি অনেক ভালো ট্রেনিং দেন, আপনি আমাদের জন্য এটা করে দেন। তখন আমার মাইন্ডের ভিতরে ছিল যে আমি ট্রেনিং করব না, পৃথিবী বলবে ও ফখরুদ্দিন আসিফ ট্রেনিং করতেছে, ও তো ফেলিয়ার। বিকজ আমার লাইফে ছিল যে ওকে কর্পোরেট হবো, বিজনেসম্যান হবো। আমি নো 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 বলতেছি। একদিন বাসায় বসেছিলাম, আবার ফোন আসছে। সো আমার ওয়াইফ বললেন যে তুমি তো মানুষকে দিতে পছন্দ করো, ট্রেনিং করতে, মানুষকে শেখাতে পছন্দ করো, ইটস নট এ ব্যাড আইডিয়া, তুমি করো। সো দেন আমি প্রথম দিকে নেগোসিয়েশন, আচ্ছা ঠিক আছে আমি ট্রেনিং করব, আমাকে বিমানে নিয়ে যেতে হবে, আসতে হবে, এবং আমাকে এত পেমেন্ট দিতে হবে। ওরা ডান করে দিল। অ্যান্ড দেন ফার্স্ট আমি প্রোগ্রামটা করলাম 2016-17-এর কথা বলি না, আমি একটা প্রোগ্রাম করলাম, 2টা না। প্রথম দিকে আমি প্রোগ্রাম করি, আমি কিন্তু ফেসবুকে দিই না, বিকজ আমার ভিতরে একটা লজ্জা কাজ করতেছে। মানুষ বলে এই ও কিন্তু এখন ট্রেনিং করতেছে, মানে আই হ্যাড এ রং মাইন্ডসেট দ্যাট টাইম। যেমন 2016 সালে আমি ট্রেনিংয়ে করছি, কিন্তু আমি ফেসবুকে দিই না। 2017 আমি ট্রেনিং করতেছি বিভিন্ন জায়গায়,
খুঁটিনাটি আমি করছি, কিন্তু ফেসবুকে দিচ্ছি না। বাট যেটা আপনার ব্লাডের ভিতরে থাকে সেটা কোথাও না কোথাও ক্লিক করবে। অ্যান্ড দেন আমি সাডেনলি রিয়েলাইজ করলাম যে এটাই তো আমার পেশেন্টের জায়গা, যে জায়গায় আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। আই নেভার গেট টায়ার্ড। আমি সকাল 9টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত কথা বলবো, এক গ্লাস পানিও আমার লাগবে না, একটা সিঙ্গারা বা একটা মানে সমুচাও লাগবে না। সো আপনার ট্রেনার হওয়ার পেছনের গল্পটা বুঝলাম, কিন্তু আপনার গল্প থেকে যে প্রশ্নটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে এই লোকে কি বলবে, এইটার কারণে আমাদের অনেকেরই স্বপ্নবোধ হারিয়ে যায়। অনেকের হারিয়ে যায়, মানে হোয়াট আদার পিপল থিঙ্ক অফ ইউ, দ্যাট ইজ নট ইয়োর বিজনেস। বিকজ লোকে কি বলবে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে সে ব্যাটারা তো চিন্তা করা ভুলে যাবে, রাইট? সো ম্যাক্সিমাম আমাদের অনেকগুলা মাইন্ডের যে নিউরোর যে ইয়াটা আছে সেটার মধ্যে একটা হচ্ছে মানুষ কি বলবে, হোয়াট আদার পিপল থিঙ্ক, হোয়াট আদার কিন্তু পিপল। আবার এরকমও তো আছে যে মানুষটা এখন আপনাকে নিয়ে কথা বলছে, আপনি যখন একটা জায়গায় চলে যাবেন, মানে আজকের জায়গায় চলে আসবেন, তখন ওই মানুষটাই আবার বলবে যে আমি কিন্তু জানতাম তুমি তুমি একদিন সাকসেস হবে, বিকজ সে তখন ক্রেডিট নিতে চায়। হ্যাঁ, বিকজ পিপল হিয়ার সাকসেসফুল পিপল। তার মানে ওর মুখের কথা চেঞ্জ করার ক্ষমতা তো আমার আছে। আপনার ক্ষমতাও আছে, এবং পিপল হিয়ার সাকসেস, দ্য বেস্ট রিভেঞ্জ, কিছু বলার দরকার নেই। বিকাম এ সাকসেসফুল অ্যান্ড দেন সাইলেন্ট। বলা হয় সাইলেন্ট অ্যান্ড স্মাইল ইজ এ সলিউশন অফ অল প্রবলেম। আপনাকে কেউ ডিসকারেজ করছে, ডিমোটিভেট করছে, নিরুৎসাহী করছে, আপনাকে হেন তেন করছে, তার মানে লোকে কি বলবে এটা আপনার মতো একজন সিনিয়র মানুষকে অ্যাটাক করেছে, তার মানে সব মানুষকেই অ্যাটাক করে, সব মানুষকে অ্যাটাক করে, এটা তো নেচারাল। এবং এইখান থেকে বেরিয়ে আসার জন্য মানে কি ধরনের শক্তিশালী মুভ দরকার? শক্তিশালী মুভ এটি হচ্ছে যে আপনার পেশেন্টের জায়গাটা, হোয়াট আদার পিপল থিঙ্ক অফ ইউ, এটা থেকে বড় যদি আপনার লাইফের পারপাসটা থাকে তাহলে তো এটা খুব ছোট্ট একটা জিনিস। এবং এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে এরকমভাবে বলা যায় যে যেমন ধরেন লোকে বলছে, মানে আমরা তো ওই যে রাস্তায় হাঁটার সময় ডাস্টবিন দেখি, তাই না? তো আমরা কি ডাস্টবিনের দিকে তাকাই থাকি, নাকি নাকে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে দ্রুত ত্যাগ করি? আমরা অন্যদিকে তাকিয়ে চলে যাই। এবং আমি আমার অন্য ভাষায় যদি বলতে যাই, ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, টু বিকাম এ সাকসেসফুল ইউ নিড এ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। টু বিকাম এ সাকসেসফুল ইউ নিড এ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাট টু বিকাম এ ভেরি সাকসেসফুল ইউ নিড এ এনিমি। লাইফে অনেক সাকসেস হওয়ার জন্য ইউ নিড এ এনিমি। সো লোকে কি বলছে ওটাকেই আপনি রিজন বানাও, দিস ইজ দ্য রিজন আই ওয়ান্ট টু বিকাম এ সাকসেসফুল। তুমি এটা বলছো এই কারণে আমি তোমাকে হয়ে দেখাবো। আরেকটা হচ্ছে যে ধরেন আপনি চাকরি করছিলেন কর্পোরেটে, কোম্পানির সিইও হয়েছেন, এমডি হয়েছেন, বাট আপনি আপনার প্যাশনের জায়গাটা খুঁজে পাচ্ছিলেন না। আমার লাইফে এরকম ঘটনা ঘটেছে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করতাম। আমার স্বপ্ন ছিল আমি ফাইন্যান্স ডাইরেক্টর হব বা কোম্পানির সিইও হব, এটাই আমার স্বপ্ন ছিল, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব। বাট ওয়ান ফাইন মর্নিং আমি কয়েক বছর চাকরি করার পর মনে হলো দিস ইজ নট মাই কাপ অফ টি। আমার সেলস ভালো লাগে, আমার কমিউনিকেশন ভালো লাগে, আমার কাস্টমার কেয়ার ভালো লাগে, ব্র্যান্ডিং ভালো লাগে, মানে সৃজনশীল কাজ আমার ভালো লাগে। টিপিক্যাল আরেকজন যেটা করে আনলো সেটাকে সাজানো গোছানো, এটা আমার কাছে মনে হচ্ছিল না। দেন আমি পুরোপুরি শিফট হয়ে যাই, আমার ক্যারিয়ার একদম ফুল শিফট। তার মানে আমরা আমাদের প্যাশনটা আমাদের ভেতরে যে, যেমন এটা আমি খুঁজে পেয়েছি সামহাও, আমি জানি না আমাকে কেউ শেখায় নাই, বাট আমি নিজেরটা নিজে খুঁজে বের করেছি, নিজের সাথে কথা বলেছি অনবরত, সময় কাটিয়েছি একা একা, এবং আমার নিজের একটা বইও আছে যে কি কথা নিজের সাথে। সো কারণ আমি যেটা নিজের জীবনে পার করেছি, সেলফ টক যেটা। হ্যাঁ। সো আপনাকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার যে প্যাশন সেটা খুঁজে বের করার জন্য সহজ উপায় কি? মানে কিভাবে একজন সাধারণ মানুষ, একটা তরুণ বা একটা তরুণী, তার ভেতরে কি প্যাশন আছে সেটা খুঁজে পাবে? প্রথমে আপনি যে প্রশ্নটা করলেন ওইটা একটা আনসার দিই, যে আমি অ্যাকচুয়ালি আমার পেশেন্টটা জানতাম, কিন্তু এই পেশেন্টটা যে আমার প্রফেশন হয়ে যাবে বা প্রফেশন হতে পারে এই বিলিভটা ছিল না। মানে আমার কাছে মনে হতো যে এটা আমি খুব ভালো পারি, এটা আবার কেন করব, রাইট? সো পেশেন্ট খোঁজার সবচেয়ে ভালো যে ওয়েটা আছে, হোয়াট ইউ লাভ টু ডু। এমন কি কাজ আছে, মানে স্টিভ জবস যেটাকে খুব ভাইরাল করেছেন, ডু হোয়াট ইউ লাভ। একটা হচ্ছে ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু, মানে যেটাকে তুমি ভালোবাসো ওইটা করো, অথবা যেটা তুমি করছো ওইটাকে ভালোবেসে ফেলো।
পৃথিবীতে সবাই প্রেম জব করে বিয়ে করে অথবা অ্যারেঞ্জ মানে বিয়ে করে Right. ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। পৃথিবীতে সবাই কিন্তু জব করে না। দেয়ার লট অফ পিপল গিটার বাজায়, দেয়ার লট অফ পিপল ছবি আঁকে, দেয়ার লট অফ পিপল লেখালেখি করে, রাইট? এই যে ভালোবাসা, আপনি নিজের বলার মতো গল্প করছেন, এটা কিন্তু ভালোবাসার জায়গা থেকে, নাহলে আপনি গিভ আপ করে দিতেন। অ্যাবসলিউটলি। ভালোবাসা তার মানে হচ্ছে কি, পেশেন্টটা খুঁজে বের করার বেস্ট ওয়ে হচ্ছে এমন কি কাজ আছে, এমন কি কাজ আছে ঘন্টার পর ঘন্টা আপনি করলেও আপনি বিরক্ত হন না। এমন কি কাজ আছে যেই কাজটা করলে আপনি টাকা পয়সা দিলেও এই কাজটা করবেন, টাকা পয়সা না দিলেও আপনি 100% ইনথুজিয়াস্টিক হয়ে ওই কাজটা করছেন। তার মানে হচ্ছে ইউ আর পেশেন্ট। আজকে ফ্রাইডে, সব বন্ধু বান্ধবরা চলে গেল মাওয়া ঘাটে ইলিশ খেতে, সবাই কিন্তু সেলফি করছে ফেসবুকে। আপনি ওই সেলফিটা দেখছেন, বাট ওটা বিন্দুমাত্র আপনাকে বোদারিং করছে না। ইউ আর রাদার ইউ আর লাভিং ইউর ওয়ার্ক। আপনি আপনার কাজটাকে ভালোবাসতেছেন, তারপরে মনে করেন যে ইউ আর পেশেন্ট। অফিসের সময় হয়তো বা সকাল সবাই 5টায় চলে গিয়েছে, আপনি কিন্তু সন্ধ্যা 7টা, 7:30, 8টা পর্যন্ত, এবং আপনি এনজয় করতেছেন, মানে আপনি আপনার ওই কাজটাকে আবার এনজয় করতেছেন। তার মানে হচ্ছে ইউ আর পেশেন্ট, তার মানে হচ্ছে ওই কাজের প্রতি আপনি পেশেন্ট। না, এখানে 3P করতে হবে আপনাকে। অ্যালাউ ইউর পেশেন্ট, আপনি প্রথমে হচ্ছে ফাইন্ড আউট ইউর পেশেন্ট। নাও অ্যালাউ ইউর পেশেন্ট টু বিকাম ইউর পারপাস। নাও আপনার পেশেন্ট মানে আপনার ইন্টারেস্টের জায়গাটা, আপনার ভিতরে যে ইনথুজিয়াজম, আপনার ভিতরে যে একটা শক্তি চলে আসে, চাঙ্গা ভাব চলে আসে, আপনি টায়ার্ড হন না, আপনি বিরক্ত হন না, রাদার আপনি এনজয় করতেছেন। আপনি টাকা পেলেও করেন, আপনি টাকা না পেলেও ওই কাজটা করেন, তার মানে হচ্ছে ইউ আর পেশেন্ট। নাও অ্যালাউ ইউর পেশেন্ট টু বিকাম এ পারপাস। না, ওই পেশেন্টটাকে কনভার্ট করে ফেলেন পারপাস। এই কাজের মাধ্যমে আমি কিভাবে মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারি, এই কাজের মাধ্যমে আমি কিভাবে মানুষের জীবনটাকে সহজ করতে পারি, Right. ওই কাজের মাধ্যমে কিভাবে দেশ এবং জাতি লাভবান হতে পারে, এই যে পারপাস। নাও অ্যালাউ ইউর পেশেন্ট টু বিকাম ইউর পারপাস। নাও অ্যালাউ ইউর পেশেন্ট অ্যান্ড পারপাস টু বিকাম ইউর প্রফেশন। নাও আপনি ওইটাকে প্রফেশন বানিয়ে ফেলেন, ইউ উইল নেভার গেট টায়ার্ড। অ্যাবসলিউটলি। মানে আপনার ভালোবাসার কাজটা আপনি যখন করতে থাকবেন, আপনি কখনোই ক্লান্ত হবেন না। এটা একদম 3P আর কি। ইয়া, অ্যাবসলিউটলি। সো আমরা 3P শুনলাম। আমরা যদি আপনার ওই জায়গাটাতে একটু আসি, মানে আমরা যারা ব্যবসা করি, মানে আপনিও বিজনেস করছেন, ইউ আর অলসো এন্টারপ্রেনার। আমরা যারা প্রোডাক্ট সার্ভিস নিয়ে ডিরেক্টলি ব্যবসা করি, তাদের একটা ব্র্যান্ড তৈরি করার জন্যে আমাদের একটা কনসার্ন থাকে যে আমার রিপিট কাস্টমার কেমন, মানে আমার টোটাল যে সেল, তার মধ্যে রিপিট কাস্টমার সেলের পার্সেন্টেজ কত, এটা আমরা সবসময় বের করার চেষ্টা করি। এবং তাতে হয় কি, একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরি হয়, ভ্যালু তৈরি হয়, সুনাম যেটা আমরা বলি সেটা তৈরি হয়। সো আপনি ইম্প্যাক্টের কথা বলছেন, আপনার যারা ট্রেনিং, আপনার কথা যদি আমি বলি, আপনাদের রিপিট কাস্টমার কেমন হয়, মানে এটা কি কখনো যাচাই করেছেন? হ্যাঁ, অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে রেফারেন্স নেটওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক রেফারেন্সের মাধ্যমে যে কোনো কোম্পানিতে আপনি কিন্তু ল্যান্ড করে ফেলবেন এবং আপনি একটা ট্রেনিং পেয়ে যাবেন। বাট আপনি রিপিট ট্রেনিং কিন্তু তখনই পাবেন যখন আপনি ভ্যালুজ অ্যাড করতে পারবেন, রাইট? আমি যদি 100% বলি, এটা অহংকার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে 99.9%, মানে আমি একটা জায়গায় খুব পুয়ার, যেটা আমার কলিগসরা, অন্যান্য ট্রেনারগণরা অনেক এগিয়ে, সেটা হচ্ছে নেটওয়ার্ক করার ক্ষেত্রে। এবং আমার যতটুকু ট্রেনিং আসছে সেটা কিন্তু রেফারেন্সের মাধ্যমে আসছে। এবং গবেষণায় দেখা গিয়েছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে যদি কেউ হ্যাপি থাকে বা আপনার কাস্টমাররা যদি হ্যাপি থাকে, তাহলে 76% পিপল উইল শেয়ার মোর দেন 6 পিপল। মানে আপনার পজিটিভ প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে যদি কেউ হ্যাপি থাকে, তাহলে মিনিমাম 6 জনের কাছে শেয়ার করবে। আর যদি আনহ্যাপি থাকে, তাহলে মিনিমাম 13 জনের কাছে শেয়ার করবে। 3 জনের মধ্যে একজন আপনার ব্র্যান্ডকে ছেড়ে চলে যাবে প্রথম একটা ব্যাড এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো দেখা যাচ্ছে যে আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে ওইটা হয়েছে রেফারেন্স। আমাকে কোনো একটা সিইও ফোন করেছেন, আপনি ফখরুদ্দিন আসিফ বলছেন, তখন আমি বলি আপনি কাইন্ডলি বলবেন আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন। আমি অমুক সিইওর কাছ থেকে পেয়েছি বা অমুক ইয়া থেকে পেয়েছি। কিছুদিন আগেও আমি একটা মিটিং করে আসলাম, হয়তো বা ট্রেনিং হবে খুব তাড়াতাড়ি, ওনারাও জাস্ট এইভাবেই আমাকে রেফার করলেন। সো রেফারেন্সটা মানে খুবই ইম্পর্টেন্ট। এবং এই রেফারেন্স মানে আপনাকে মানুষ কিন্তু রেফার করবে, রাইট? রেফার কখন করে? when you create a trust। তার মানে হচ্ছে কি, ইউ ক্রিয়েট এ ট্রাস্ট। অ্যাবসলিউটলি। আর ওরা আর একজনকে কখন বলবে?
when you create a yourself brand. একজন হ্যাপি কাস্টমার আরেকজনকে হ্যাঁ, রেফার করবে যে তুমি তার থেকে থেকে when you create a trust, যখন আপনি বিশ্বাসটা তৈরি করতে পারবেন। অ্যাবসলিউটলি। আমরা একটু সরাসরি যে জায়গাটাতে যেতে চাই, যেটা আজকে আমার সিরিয়াস ইন্টারেস্ট, সেটা হলো নিউরোসেলস। হ্যাঁ, একটু যদি বলেন নিউরোসেলস মানে কি? আচ্ছা, নিউরোসেলস জিনিসটা হচ্ছে কি, নিউরোসেলস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বায়ার ব্রেইন। সো নিউরোসেলসটাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে গেলে একটু পিছনে যেতে হবে। আমরা কি যাব? সো আমাদের যে ব্রেইনটা ডেভেলপ হয়েছে, এই ব্রেইনটা কিন্তু আমি সায়েন্টিফিক এক্সাম্পলটা দিচ্ছি সায়েন্স থেকে। সো আমাদের যে ব্রেইনটা ডেভেলপ হয়েছে, হিউম্যান যে ব্রেইনটা ডেভেলপ হয়েছে, এই ব্রেইনটা কিন্তু একদিনে ডেভেলপ হয়নি। এটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন স্তরের রেভুলেশনের মাধ্যমে, ইভলিউশনের মাধ্যমে কিন্তু ডেভেলপ হয়েছে। সো মানুষের প্রথম যে ব্রেইনটা ডেভেলপ হয়েছিল সেটা ছিল 500 মিলিয়ন ইয়ার্স এগো, যেটাকে বলা হচ্ছে র্যাপটেলিয়ান ব্রেইন। র্যাপটেলিয়ান ব্রেইন মানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে সার্ভাইভাল ব্রেইন, মানে জাস্ট কোনো মতো টিকে থাকা, ফাইট অ্যান্ড ফ্লাইট। তার মানে একটা সময় মানুষ কোথায় থাকতো? মানুষ কিন্তু গুহাতে থাকতো, পাহাড়ের ইয়াতে থাকতো, এবং তাদের লাইফের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে খাবার জোগাড় করা, শিকার করা, ফাইট অ্যান্ড ফ্লাইট অ্যান্ড সার্ভাইভ, এবং টিকে থাকা। মানুষের ভিতরে ওই সময় ইমোশন ছিল না, অনুভূতি ছিল না, লজিক ছিল না, কিচ্ছু ছিল না, অনেকটাই প্রাণীর মতো ছিল। সো প্রথম যে ব্রেনটা ডেভেলপ হয় ওটা হচ্ছে র্যাপটেলিয়ান ব্রেন। আস্তে আস্তে সময়ের সাথে সাথে 150 মিলিয়ন আগে মানুষের যে ব্রেনটা ডেভেলপ হয় ওটাকে বলা হচ্ছে মামালিয়ান ব্রেন। মামালিয়ান ব্রেনস হচ্ছে মানে হচ্ছে ইমোশনাল ব্রেন, যেখানে অনুভূতি আছে, যেখানে প্যাটার্ন আছে, যেখানে ইমেজ আছে, যেখানে বন্ডিং আছে, যেখানে ফিলিংস আছে, রাইট? এবং এটাকে বলা হয় কিন্তু মামালিয়ান ব্রেন, বা আমরা অনেক সময় এটাকে লিম্বিক ব্রেনও বলি, ইমোশনাল ইন্টেলিজেন্সের ভাষায় লিম্বিক ব্রেন। এবং এই ইমোশনাল, যেটাকে বলা হয় অনুভূতির ব্রেনটা, কিন্তু আমাদের ডেভেলপ হয় 150 মিলিয়ন ইয়ার্স এগো। এবং লাস্ট যে ব্রেনটা আমাদের ডেভেলপ হয়েছে 2 থেকে 3 মিলিয়ন বছর আগে, সেটাকে বলা হচ্ছে নিউ কর্টেক্স বা লজিক্যাল ব্রেন। লজিক মানে 2 এবং 2 4। এবং এই যে লজিক্যাল ব্রেনটা হচ্ছে, এইটাই হচ্ছে কিন্তু লাস্ট ব্রেন। তার মানে হচ্ছে তুলনামূলকভাবে র্যাপটেলিয়ান ব্রেনটা হচ্ছে পুরনো ব্রেন, আর ইমোশনাল ব্রেনটা হচ্ছে, তার মানে হচ্ছে মামালিয়ান ব্রেনটা হচ্ছে অনুভূতির ব্রেন, আর লাস্টে যে ব্রেনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে লজিক্যাল ব্রেন। এবং এই লজিক্যাল ব্রেন হওয়ার পরে কিন্তু পৃথিবীতে ইভলিউশন আসছে। পৃথিবীতে সব কিছু আবিষ্কার হয়েছে, গাড়ি, ফ্লাইট, ট্রেন, জাহাজ, কম্পিউটার, এভরিথিং, রেডিও, ট্রানজিশন, টেলিফোন, এভরিথিং আসছে কিন্তু এই লজিক্যাল ব্রেন থেকে। সো নর্মালি আমরা কিন্তু ড্রিভেন হই কিন্তু সাবকনসিয়াস মাইন্ড থেকে। সো আমরা বর্তমানে যে মাইন্ড থেকে ডিসিশন মেক করি সেটা হচ্ছে মামালিয়ান ব্রেন, ইমোশনাল ব্রেন, লিম্বিক ব্রেন, এবং যেটাকে বলা হচ্ছে নিউ কর্টেক্স, লজিক্যাল ব্রেন। তার মানে হচ্ছে মানুষ প্রথমে ডিসিশন মেক করে ইমোশনালি, পিপুল মেক ডিসিশন ইমোশনালি, অ্যান্ড দেন পরবর্তীতে তারা জাস্টিফাই করে লজিক্যালি এটা ঠিক হলো কিনা। আপনি দেখবেন আপনার লাইফে বহু কাজ করেছেন, ইমোশনালি করে ফেলেছেন, পরে মনে হচ্ছে এটা করা ঠিক হয়নি। বাট দেয়ার আর লট অফ পিপল আপনি ইমোশনালি কিনে ফেলেছেন, পরে মনে হয় এটা না হলেও চলতো। সো মানুষ ডিসিশন মেক করে ইমোশন, ইভেন সেলসের ক্ষেত্রে পিপুল মেক ডিসিশন, অথবা পিপুল বাই এনিথিং ইমোশনালি, অ্যান্ড দেন লেটার কিন্তু তারা লজিক্যালি ওটাকে জাস্টিফাই করে। সো আমরা মেনলি ড্রাইভ করছি কিন্তু এই মামালিয়ান এবং নিউ কর্টেক্স, লজিক্যাল ব্রেন থেকে। সো নিউরোসেলসটা হচ্ছে, আমি সবসময় বলি, এটা বলতে বলতে অনেকে মুখস্থ করে ফেলছে, আমি অলওয়েজ বলি যে পিপুল আর ইমোশনাল, বিজনেস আর লজিক্যাল। ইফ ইউ ডু নট কানেক্ট পিপুল ইমোশনালি, দেন ইউ ক্যান নট রান ইউর বিজনেস লজিক্যালি। তার মানে হচ্ছে নিউরোসেলসটা হচ্ছে সেলস করার দরকার নেই, ইমোশনালি তাকে আগে কানেক্ট করো। আমি যদি সিম্পল একটু ডিটেলসে যাই, ইউ ডু নট নিড টু সেলস, আপনার কিন্তু বিক্রয় করা দরকার নেই। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আপনাকে সবার আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা কী। বিকজ আপনি 100% যখন আন্ডারস্ট্যান্ড করবেন, তখনই কিন্তু আপনার ভিতরে মানে 100% কনফিডেন্ট আসবে। আপনি যে প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে হ্যাপি, সেটা আরেকজনকে বলতে কিন্তু আপনি খুব ভালোভাবে বোঝাতে পারবেন, বিকজ এটা হার্ট থেকে আসবে। অ্যান্ড দেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ দ্য আদার পার্সন। তার মানে হচ্ছে আপনার সামনে যে প্রসপেক্টটা বসে আছে,
আপনি তার নিডটাকে এবার আন্ডারস্ট্যান্ড করুন, তার ডিজায়ারটাকে আন্ডারস্ট্যান্ড করুন, তার পেইন পয়েন্টটাকে আন্ডারস্ট্যান্ড করুন, যেটাকে ইংরেজিতে বলা হয় পেইন বেসড সেলিং। এমন কি আছে যেটা সে ডিস্টার্ব ফিল করছে? মানে আমরা যেটা সবসময় বলি যে তুমি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করো সেটা আগে নিজে ব্যবহার করো, নিজে খাও, নিজে পড়ো এবং সেটার ফিলটা নাও, তাহলে তুমি ভালো করে তুমি বুঝাইতে পারো, কানেক্ট করতে পারো বিকজ আপনার ভিতরে কনফিডেন্ট, হেই লুক আই হ্যাভ ইউজ দিস প্রোডাক্ট, এটার এই বেনিফিটটা আছে, রাইট? সো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ দ্য আদার পার্সন। যখনই আপনি অপোজিটে যে প্রসপেক্ট, যাকে আমরা প্রসপেক্ট বলি, প্রসপেক্ট মিন হচ্ছে সম্ভাব্য ক্রেতা, আপনি তাকে যখন আন্ডারস্ট্যান্ড করলেন তার ডিজায়ারটা কি, তার নিডটা কি, না আপনি তাকে বলেন দিস ইজ ইয়োর ডিজায়ার অ্যান্ড দিস ইজ মাই প্রোডাক্ট অ্যান্ড দিস টু উইল মিট ফ্রম বায়ার টু সেলার। তার মানে হচ্ছে আপনাকে তাকে বিক্রি করা দরকার নেই, তাকে শুধু বোঝানো উচিত যে আপনার এই সমস্যাটা আছে এবং আমার এই প্রোডাক্ট আছে, দুইটা এক হয়ে গেলে কি হবে। আপনি তাকে ডিসিশন মেক করতে হেল্প করেন, যেটাকে আমরা বলি কনভিন্স করা দরকার নেই, কানেক্ট করো। কনভিন্স হচ্ছে আউটসাইড ইন, কানেকশন হচ্ছে ইনসাইড আউট। মানে ইমোশনালি কানেক্ট করে, যেটা আমাদের খুব ভাইরাল হয়েছে, বিক্রি করা বন্ধ করুন, মানুষকে দিয়ে কেনানো শুরু করুন। যে আপনি যদি ইমোশনালি কানেক্ট করেন, আপনাকে বিক্রি করতে হবে না, সে নিজেই বলবে যে আমি এই জিনিসটাকে কিনবো। মানে মূল জায়গাটা হচ্ছে নিড তৈরি করা, মানে তার এটাকে নাইস অ্যানালাইসিস আমি বলি, NICE, নাইস। নাইস অর্থ হচ্ছে তার নিডটা কি, আই অর্থ হচ্ছে ইন্টারেস্ট, তার ইন্টারেস্টের জায়গাটা কোথায়, সি অর্থ হচ্ছে কনসার্ন, কোন জায়গায় বিরক্ত, পেইনটা কি, প্রবলেম, আর ই অর্থ হচ্ছে এক্সপেকটেশন, তার এক্সপেকটেশনটা কি। আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে তার প্রেজেন্ট প্রবলেমটাকে সলভ করে দেন, তার ফিউচার গোলটা অ্যাচিভ করে দেন। সো নাইস হচ্ছে NICE, নাইস। এন হচ্ছে নিড অ্যানালাইসিস, আই অর্থ হচ্ছে ইন্টারেস্ট, তার ইন্টারেস্টের জায়গাটা কি, সি অর্থ হচ্ছে কনসার্ন, কি নিয়ে সে বিরক্ত, কি ডিস্টার্ব করছে, এবং ই অর্থ হচ্ছে এক্সপেকটেশন, তার আশাটা কি, প্রত্যাশাটা কি। এক্স্যাক্টলি, কোয়েশ্চেনিং মডেলের মাধ্যমে। এক্স্যাক্টলি। সো যেসব প্রোডাক্টের ধরেন নেসেসিটি, যেমন আমার চাল, ডাল, লবণ, তেল কিনতে হবে, যে সেখানে কি নিউরো কাজ করে? সেখানে নিউরো কাজ করে না, বিকজ এটা হচ্ছে ট্রানজেকশনাল সেলস। সো ট্রানজেকশনাল সেলস তো নট চ্যালেঞ্জিং, বিকজ ধরুন যে আপনার যে প্রোডাক্টগুলো আছে তার পিছনে বিহাইন্ডে কোনো না কোনো বড় কোম্পানি আছে, এবং তারা আপনার জন্য কিন্তু হিউজ বড় একটা চেইন সিস্টেম অ্যাপ্লাই করে রাখছে, তারা আপনার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, মানুষকে কানেক্ট করে দিচ্ছে। আপনার শুধু যে দোকানে কয়টা বোতল আছে, কয়টা প্যাকেট আছে, কয়টা নাই, আপনি দোকানদারকে জাস্ট মানে কনভিন্স করেন, মানে আপনি তাকে সাপ্লাই করেন এবং কনভিন্স করেন যে ওয়াই মাই ব্র্যান্ড ইজ বেটার দেন আদার ব্র্যান্ড। ওইখানে আপনার নিউরোসেলসটা দরকার নেই, রাদার অন্য অনেক কিছুতেই আপনার কিন্তু নিউরোসেলসটা লাগবে, যেখানে আপনাকে কথা বলতে হবে। পৃথিবীতে যারা বিগ সেলস ভলিউমে যারা কাজ করেন, যে সেলসম্যানরা কাজ করেন, আপনি যদি রিয়েল এস্টেট সেলসে থাকেন আপনাকে নিউরোসেলস করতে হবে, আপনি যদি ইন্স্যুরেন্সে থাকেন আপনার নিউরোসেলস করতে হবে, আপনি যদি ব্যাংকিং নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউটে থাকেন আপনি নিউরোসেলস করতে হবে। সো নিউরোসেলস করার জন্য একজন তরুণ বা তরুণীকে কি কি যোগ্যতা থাকা বা কি কি দক্ষতা থাকা দরকার? যোগ্যতা তো মানে দক্ষতা যেটা থাকতে হবে, সবচেয়ে স্ট্রং দক্ষতা থাকতে হবে, হোয়াট ডু কনসালটেন্ট ডু। নিউরোসেলসে আপনি নিজেকে কনসিডার করবেন নট অ্যাজ এ সেলসম্যান, বিকজ একজন সেলসম্যান কাজ করে কিন্তু গ্রিডের উপরে, মানে একজন সেলসম্যানের মানে টার্গেটটা থাকে তার পকেটের টাকাটা কোনোভাবে মোটিভেট করে, যেভাবে আমি আমার প্রোডাক্টটা ধরা দিলাম, জাস্ট এই একটা সেলস হলো খালাস, যেটাকে আমরা ট্রানজেকশনাল সেলস বলি। কিন্তু একজন নিউরোসেলস কাজ করবে কিন্তু নিডের উপরে। তেমন হচ্ছে একজন নিউরোসেলসে যারা কাজ করবে ওদের এই যোগ্যতাটা লাগবে যে আপনি নিজেকে সেলসম্যান হিসেবে না, আপনাকে নিজেকে কনসিডার করতে হবে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে। না, হোয়াট ডু কনসালটেন্ট ডু? আমি যদি কোয়েশ্চেন করি, কনসালটেন্টরা কী করে? কনসালটেন্ট আস্ক কোয়েশ্চেন। সো বাই কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে একটা মানুষের নিড অ্যানালাইসিস করতে পারবেন। এবং সবচেয়ে বড় যে স্কিলসটা লাগবে, কনসালটেন্ট কি করে? একজন সেলসম্যান 80% বলে, 20% শোনে। একজন কনসালটেন্ট 80% শুনবে, 20% বলবে। আপনি মানুষকে উইন করতে পারবেন বা মানুষকে কানেক্ট করতে পারবেন বলার মাধ্যমে না, শোনার মাধ্যমে। আপনি অপোজিটে যত বেশি ওনাকে শুনবেন তত বেশি উনি কানেক্টেড হবেন। তাহলে একজন যে সেলসম্যান নিজেকে কনসালটেন্ট হিসেবে নিজেকে কনসিডার করবে, তার দুইটাই স্কিল সবচেয়ে ভালো লাগবে। একটা হচ্ছে কোয়েশ্চেনিং মডেলটা জানা, কীভাবে আমি তাকে কোয়েশ্চেন করবো, অ্যান্ড কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে সে 20% বলবে, 80% শুনবে। তার মানে লিসনিং স্কিল, লিসনিং স্কিল, কমিউনিকেশন স্কিল, কোয়েশ্চেনিং স্কিল।
ওকে, বিকজ ইংরেজিতে একটা কথা আছে, কোয়েশ্চেনিং ইজ দ্য বিগিনিং অফ অল ইন্টেলিজেন্স। আল্লাহ পাক যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের ব্রেনের ভিতরে 86 বিলিয়ন নিউরন উনি সৃষ্টি করেছেন। না, এখন কোশ্চেন করতে পারে অনেকে, হোয়াট ইজ 86 বিলিয়ন নিউরন? নিউরনের আমাদের ব্রেনের কাজ হচ্ছে ওইটাই, একটা কম্পিউটারের ভিতরে একটা চিপের যে কাজটা, খুব সহজে যদি আমি বোঝাতে চাই, তাহলে যে কোনো সমস্যায় যখন আপনি পড়েন, আপনার ব্রেন যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, সবচেয়ে বেশি অ্যাক্টিভেট থাকে, আপনি একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতেছেন, একটা চ্যালেঞ্জ মুহূর্তে আছেন, বা কোনো একটা ব্রেন স্ট্রমিং করছেন, কোনো আইডিয়াস নিয়ে কাজ করছেন, তখন আপনার ব্রেনের সবচেয়ে বেশি নিউরনগুলো অ্যাক্টিভেট হয়ে একসাথে কাজ করে। গবেষণায় দেখা গিয়েছে আমাদের ব্রেনে 86 বিলিয়ন শুধু নিউরন নাই, আমাদের হার্টেও কিন্তু 40,000 নিউরন পাওয়া গেছে। এবং এটাকে বলা হয় ব্রেন অ্যান্ড হার্ট এক্সিস্ট। আপনি চ্যাট জিপিটিকে দিবেন ব্রেন এবং হার্ট এক্সিস্ট বলতে কি বুঝো, সে আপনাকে ডিটেলস দিয়ে দিবে। গবেষণায় দেখা গেছে 86 বিলিয়ন নিউরন ফ্রম দ্য ব্রেন অ্যান্ড 40,000 নিউরন ফ্রম দ্য হার্ট একসাথে অ্যাক্টিভেট হয়ে যায় ওয়েন ইউ আস্ক কোয়েশ্চেন্স। সো কোয়েশ্চেন্স মডেলটা হচ্ছে খুবই স্ট্রং মডেল, এবং পৃথিবীতে যত সফল পিপল ছিল, কিছুক্ষণ আগে আমরা কথা বলতেছিলাম সেলফ টক, আপনি যেটা বললেন যে আপনি নিজের সাথে প্রচুর কথা বলেন, গবেষণায় এটাও দেখা গিয়েছে যে পৃথিবীতে সফল পিপলরা প্রচুর সেলফ টক করে, এবং ওই সেলফ টকটি হচ্ছে কোয়েশ্চেনিং বিটুইন হি অর হিমসেলফ। এটা কেন হইলো, এটা এভাবে হইলে, আবার নিজে নিয়ে মনে মনে উত্তর দেয়। সো কোয়েশ্চেনিং মডেলটা হচ্ছে খুব স্ট্রং। তো আপনি যদি নিউরোসেলসটা করতে চান, নিউরোসেলসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বায়ার ব্রেইন। তোমার সামনে যে লোকটা বসে আছে তাকে সেলস করার দরকার নেই, তুমি তাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, তার প্রবলেমটা। এবং পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। রাতে খিচুড়ি আপনি খাচ্ছেন রান্না, সকালে ওই খিচুড়ি কিন্তু সেম মজা হয় না। কেউ কোয়েশ্চেন করলো এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, ওইখান থেকে কিন্তু আবিষ্কার হয়েছে কি বলো এটাকে, ভুলে গেলাম, যেটাতে আমরা গরম করি, ওভেনের কিন্তু ওইখান থেকে আবিষ্কার, যে রাতের খিচুড়ি যদি আপনি সকালে ওভেনে গরম করে দেন, তাহলে ওই খিচুড়ির অনেকটাই টেস্ট মোটামুটি ওই রকম হয়ে যায়। এই যে একটা প্রবলেম থেকে কিন্তু কোয়েশ্চেনিং থেকে কিন্তু একটা আবিষ্কার, এবং ওই আবিষ্কার থেকে দেখেন আজকে পৃথিবীতে কত বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে ওভেনের। কিন্তু সব পৃথিবীতে সব কিছুর স্টার্টিং এইভাবে হয়েছে। সো নিউরোসেলসে যদি প্রসেসটা বলেন আপনি, মানে আমরা তো বুঝলাম যে তার নিড অ্যানালাইসিস করতে হবে, তাকে এই ভ্যালুটা দিতে হবে যে সে যাতে তার একটা প্রবলেম সলভ করতে পারে। মানে এই কনভারসেশনের টাইমটা তৈরি হবে কিভাবে, মানে এটা কি পাবে সে? হ্যাঁ, কনভারসেশনের টাইমটা তো হচ্ছে মানে কি, নিউরোসেলসের তো ব্যাপারটা হচ্ছে যে মানে এই কনভারসেশন নট নেসেসারি সামনাসামনি হইতে হবে, সেটা নানান উপায়ে হইতে পারে। হ্যাঁ, বাট আপনি যদি সামনাসামনি কনভারসেশনটা করতে পারেন তাহলে এটা মোর ইম্পর্টেন্ট, বিকজ আমি সামনাসামনির কথা 100% প্রসপেক্টিংয়ের নিয়মটা হচ্ছে কি, প্রসপেক্টিংয়ের নিয়মটা হচ্ছে ওভার দ্য টেলিফোনের মাধ্যমে তার ভিতরে কিউরিসিটি তৈরি করা। একটা মুভি ট্রেলারের যে কাজ, আপনার প্রসপেক্টিংয়ের কাজ সেম। একটা মুভি ট্রেলার হয় কিন্তু 1.5 থেকে 2 সেকেন্ডের, কিন্তু ট্রেলারের কাজটা কি? ট্রেলারের কাজ হচ্ছে আপনার ভিতরে কিউরিসিটি তৈরি করা, আপনার ভিতরে একটা পাওয়ার জেনারেট করা, আপনার ভিতরে একটা ইনথুজিয়াজম তৈরি করা, ওয়াও এই মুভিটা তো দেখতে হবে। সো একজন কাস্টমারকে বা একজন উদ্যোক্তাকে ওভার দ্য টেলিফোনের মাধ্যমে সে যখন প্রসপেক্টিংটা করবে, জাস্ট সে একটা মুভি ট্রেলারটা দেখাবে। ট্রেলার মিনস হচ্ছে তার 45 সেকেন্ড অথবা 1 সেকেন্ডের কনভারসেশনের মাধ্যমে সে মানুষের ভিতরে কিউরিসিটিটা তৈরি করবে যে লেটস সিট ডাউন। অ্যান্ড যখন সে বসবে কোথাও, সে প্রোডাক্ট বা সার্ভিসটাকে যখন বোঝাবে, এই জায়গাটাই কিন্তু সে কিন্তু টোটাল প্রেজেন্টেশনটা করবে। এবং এটি হচ্ছে কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে, যে একটু কোয়েশ্চেন করা, তার মানে হচ্ছে আগে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বায়ার নিডটাকে, আন্ডারস্ট্যান্ড যিনি আসতেছেন উনি কি, ওনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, ওনাকে নিয়ে একটু গবেষণা করতে হবে। একটু ফেসবুক পেজ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ওনার পার্সোনাল ইয়াটা হতে পারে, অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু দ্যাট কিছু কোয়েশ্চেন মডেলিং করে করে কিন্তু আস্তে আস্তে। এবং এখানে কিন্তু কমিউনিকেশনের কিন্তু অনেক বড় একটা রোল আছে। আমাকে জানতে হবে যে উনি কি ভিজুয়ালাইজ কমিউনিকেশন করে নাকি অডিটরি কমিউনিকেশন করে। অনেক সময় দেয়ার আর লট অফ পিপলের কাছে আপনি যদি ব্রোশিয়ার অনেক কিছু নিয়ে যান ফাইল, উনি কিন্তু দেখা যাচ্ছে যে পড়তে পছন্দ করে না, উনি শুনতে পছন্দ করে। আপনাকে ওনাকে বলতে হবে, স্টোরি বলে কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। দেয়ার আর লট অফ পিপল ভিজুয়ালাইজ না, সে নিজে থেকে পড়ে বুঝবে, তাকে একটু ছেড়ে দেবে, উনি বুঝুক, তারপর আমি তার সাথে কথা বলবো। দেয়ার আর লট অফ পিপল হচ্ছে সামারাইজ কমিউনিকেশন করে, সে কিন্তু ডিটেলসে যেতে চায় না, তাকে সামারাইজ ওয়েতে বোঝাতে হবে। দেয়ার আর লট অফ পিপল তাকে ডিটেলস ওরিয়েন্টেড থাকে, তাকে একটু ভিজুয়ালাইজ করিয়ে একটু ডিটেলসে বললে কানেক্ট করবে। তো এখানে
কোয়েশ্চেনিং মডেলটা খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেন মডেলটা অনেক লম্বা টু আইডেন্টিফাই কিন্তু বাই নেচার আমাদের তো কোয়েশ্চেন করার অ্যাটিটিউড কম। এখানেই তো হচ্ছে ট্রেনিং অ্যান্ড লার্নিং, যে কোয়েশ্চেনিং, যে আমি বললাম যে আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয়ে যায় প্রত্যেকটা নিউরন when we ask questions. So why should we ask question? আপনি আমাকে কোয়েশ্চেনিং অ্যাটিটিউড তৈরি করার জন্য কি চিন্তা করতে হবে বা কিভাবে আগাতে হবে? কোয়েশ্চেনিং অ্যাটিটিউডটা তৈরি করার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে, ওয়ার্কশপ নিতে হবে, রিলেটেড বই পড়তে হবে, পিপুলটাকে আন্ডারস্ট্যান্ড করে, তার ক্যারেক্টারটাকে আন্ডারস্ট্যান্ড করে কী ধরনের কোয়েশ্চেন তাকে আমি করব। কোয়েশ্চেনটা কেন করবেন? টু আইডেন্টিফাই হিজ অর হার প্রবলেম। এবং এটার একটা গুরুত্বও আছে। আপনি দেখেন কোনো একটা সেমিনারে বা প্রোগ্রামে যখন কোয়েশ্চেন অ্যান্সার থাকে, আমরা দেখি তো, আমরা তো যাই, যখন বলা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, অ্যাটেনশন গ্রেপ করার জন্য। সো অনেকেই চুপচাপ বসে থাকে, কোনো কোয়েশ্চেন করে না, ভয়ে, বা কি বলবো, আবার কি ভুল হয় কিনা, বা ঠিক মতো ডেলিভারি করতে পারে কিনা, এরকম একটা ভয়ও কাজ করে। বাট যারা প্রশ্ন করে তারা কিন্তু ফোকাস হয়ে যায়, এবং তারা হয়তো দেখা গেল একটা গিফট পেলো, বা এসে হ্যান্ডশেক করলো, বা হোয়াট এভার, একটা অ্যাটেনশন তৈরি হয়, এবং এতে কিন্তু তার একটা সাহসও তৈরি হয় ওই ছেলেটার বা ওই মেয়েটার। সো আমার মনে হয় প্রশ্ন করাটা মানে ইন অল রেসপেক্ট অনেক দূরে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা আছে যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কে করে? বাচ্চারা 3 বছর থেকে কিভাবে হলো? হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা করেছে একটা বাচ্চারা এভরিডে প্রায় 250 থেকে নাকি 300 কোয়েশ্চেন করে। এখন আমরা অবাক হয়ে যাবো যে এত কোয়েশ্চেন তো করে না, 24 ঘন্টায় 25-30টা কোয়েশ্চেন করে, সে মনে মনে অনেক কোয়েশ্চেন করে। আমাদের বাচ্চারা যখন 7-8 বছর বয়স হয়ে যায় এবং হঠাৎ করে যখন আমাদের বিয়ের ছবিটা দেখে, তখন কি বলে, হ্যাঁ তোমার বিয়েতে আমাকে নিয়ে যাওনি কেন? তখন আমরা কি বলি, তুমি আল্লাহর কাছে ছিলা। সায়েন্টিফিকলি বলা হচ্ছে ডোন্ট ডু দ্যাট। আপনি বলেন যে তোমার কি মনে হয় তুমি আমার বিয়েতে কেন ছিল না? আস্ক কোয়েশ্চেন, ব্রেন কাটাবে। আর একটা কোয়েশ্চেন, দেন কোয়েশ্চেন এগেন্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনিং মডেল রূপে খুব সুন্দর একটা বুক আছে, NEPQ কোয়েশ্চেনিং মডেল। এবং অনেক ইন্ডাস্ট্রি, যখন আমি ওই কনসালটেটিভ সেলস বা নিউরো সেলসটা যখন শেখাই বা জানাই, তো বিভিন্ন ইন্ডাস্ট্রিও কিন্তু আমার কাছে আসে, এবং আমি কিন্তু তাদের টোটাল একটা কোয়েশ্চেনিং মডেলও তৈরি করে দিতে পারি। যে ইফ ইউ আর ইন এ রিয়েল এস্টেট, অথবা আপনি যদি ইন্স্যুরেন্সে আছেন বা আপনি এই ইন্ডাস্ট্রিতে আছেন, অ্যাকর্ডিং টু দ্যাট কিছু এক্স্যাক্টলি কী কোয়েশ্চেন করবো এটা তো 1-to-1 যখন আমরা ইন পার্সন বসবো তখন, বাট কিছু কোয়েশ্চেন হয়তো বা 20টা কোয়েশ্চেনিং মডেল, যে আপনার ক্লায়েন্টের সাথে যদি আপনি এই কোয়েশ্চেনটা করেন, এই কোয়েশ্চেনটা করেন, এই কোয়েশ্চেনটা করেন, তাহলে এইভাবে শেখ হলো। মানে কোয়েশ্চেনিং মডেলের সবচেয়ে বড় টুলস হচ্ছে, যেটাকে আমরা বলি, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, বাহার ভাই আপনি কেমন আছেন? ভালো, শেষ। বাহার ভাই আপনি ভাত খেয়েছেন? ইয়েস অথবা নো। এই যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, বাহার ভাই আপনি কি মনে করেন অর্থনৈতিক স্বচ্ছতা বলতে আপনি কি বোঝেন? এই যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এখন মানে এমন কোয়েশ্চেন করো যেটাকে সে একটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটাকে বলা হচ্ছে টেড মডেল, TED, টেড। টেল মি, ডি ডিসক্রাইব মি, অ্যান্ড দেন TE, কি বললাম, টেড মডেল, টেল মি, এক্সপ্লেন মি, ডিসক্রাইব মি। আপনি আমাকে বলতেছেন, দেন কোয়েশ্চেন এগেন কোয়েশ্চেন, আচ্ছা এই ব্যাপারটা কেন ঘটলো বাহার ভাই, এটা কি কিন্তু আপনি আমাকে এক্সপ্লেন করবেন, এটা এই, আচ্ছা একটু কি আরো ডিসক্রাইব করা যায়, এটার পিছনে রিজনটা কি ছিল বাহার ভাই? এই যে আপনি প্রথমে আমাকে বলছেন, কোয়েশ্চেনের এগেনস্টে আবার কোয়েশ্চেন করে বললাম একটু এক্সপ্লেন করা যাবে, আপনি আবার এক্সপ্লেন করলেন, বাহার ভাই এই ঘটনার পিছনে মূল রিজনটা কি ছিল, আপনি একটু আমাকে ডিসক্রাইব করবেন। এটাকে বলা হচ্ছে TED অ্যাপ্রোচ, টেল মি, এক্সপ্লেন মি, ডিসক্রাইব মি। এই যে আমি যত বেশি আপনি আরো ভিতরে যাচ্ছেন, আপনি কিন্তু আমার সাথে কানেক্ট হচ্ছেন, আমি কিন্তু আপনাকে শুনছি। যত বেশি আপনি মানে আমি আপনাকে শুনছি, আপনি তত বেশি আমাকে পারমিশন দিচ্ছেন পরবর্তীতে আমি যা বলবো সেটা আপনি শুনবেন, এবং আপনি কিন্তু কানেক্টেড হচ্ছেন। এবং যখন আপনি আনসার দিচ্ছেন, তখন আমি মাঝে মধ্যে এটা করব, মাঝে মধ্যে একটু পোস্টার, গেস্টার এভাবে করব, যে আপনার যে কথাগুলো আছে সেটাকে আমি শুনছি, আমি গবেষণা করছি, চিন্তা করছি। আপনি যদি কোনো ইমোশনাল মোমেন্টে থাকেন, সেটাতে আমার পোস্টার, গেস্টার একটু যাতে আমি দেখাতে পারি আমি আপনার সাথে সহানুভূতি, ইম্প্যাথাইজ করছি, আহারে এটা কেন হলো, বিভিন্ন ওয়েতে কোয়েশ্চেনিং মডেলের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারেন। এবং আমাদের এরকম অবজারভেশন হয় যে আমরা দেখি পাশাপাশি দুইজন মানুষ বসে আছে, হয়তো ট্রেনের সিটে বা বাসের সিটে, বা খেলার মাঠের পাশাপাশি দুইটা সিটে, বা প্লেনের দুটো সিটে, ঘন্টার পর ঘন্টা তারা 7-8 ঘন্টা একসাথে আছে, কিন্তু আলাপ জমছে না।
সো এইটার কারণটা হচ্ছে আসলে প্রপার প্রশ্ন করতে না পারা আমার কাছে মনে হয়, 100% আমার কাছে মনে হয়। এবং আমরা যেটা করি মানে সবসময় যে ভয়টা পাই, মেবি এরকম অনেক গল্প আমি পড়েছি যে আপনার পাশের সিটের লোকটাই হয়তো বা আপনার জীবনের একটা বড় কাস্টমার হয়ে গেল, তাকে আপনি ওই দিনই চিনলেন, আর এর আগে কোনোদিন চিনলেন না, বা আপনার বিজনেস পার্টনার হয়ে গেল, এরকম অনেক গল্প আছে। তো আসলে মানে আমরা অনেক সময় এটা একটা কাইন্ড অফ নেটওয়ার্কিংও, আমরা অনেক সময় কথা বলতে শাই ফিল করি বা প্রশ্ন করতে, আবার প্রশ্নের লিমিটেশনও বোঝা উচিত। অনেক সময় প্রশ্ন ধ্বংস করে দিতে পারে, প্রশ্ন বরবাদ করে দিতে পারে সবকিছু, বা বিব্রত করতে পারে। সো প্রশ্নটা হওয়া উচিত জানার জন্য, বোঝার জন্য, অ্যাটাক করার জন্য না, অ্যাটাক করার জন্য না, মানে ডেফিনেটলি কাউকে ডিসকারেজ, ডিমোটিভেট অথবা কাউকে অসম্মানিত করার জন্য না। এটা তো অবশ্যই, এটা তো খুব বেসিক একটা জিনিস, রাইট? কোয়েশ্চেনিং মডেলটা কিন্তু খুবই স্ট্রং একটা মডেল। অ্যাবসলিউটলি। সো আপনি আমাকে একটু আগে আলোচনায় বলছিলেন যে আপনি 21টা সেলস টেকনিক আপনি আলাপ করেন আপনার ট্রেনিংয়ে। আমরা যেহেতু আজকে আপনাকে পেলাম, 21টা না হলে আমরা কিছু টেকনিক শুনতে চাই, যেটা আমাদের উদ্যোক্তাদের বা যারা সেলসে কাজ করতে চান বা করছেন তাদেরকে আরেকটু মোবিলাইজ হ্যাঁ, করবে। সবার আগে তো উদ্যোক্তাদের উদ্দেশ্যে এটা আমি বলবো যে এক্স্যাক্টলি আপনি বিজনেস করছেন নাকি উদ্যোক্তাগিরি করছেন, রাইট? বিজনেসটা হচ্ছে কি, বিজনেসটা হচ্ছে আপনি একটা সেলস করলেন, এটাকে বলা হচ্ছে ট্রানজেকশনাল সেলস। আপনি একটা সেলস করলেন, ইউ মেড এ সেলস, এখানে কিন্তু গল্প শেষ। কিন্তু আপনি যদি সেলস করলেন এবং ওই কাস্টমারটা যদি আপনার কাছ থেকে আবার প্রোডাক্টে কেনে, তার মানে হচ্ছে ইউ মেড এ ট্রাস্ট, তার মানে হচ্ছে আপনি কিন্তু বিশ্বাসটাকে অর্জন করলেন। তার মানে হচ্ছে একটা সেলস করলে ইউ মেড এ সেলস, দুইবার ওই কাস্টমার কাছে সেলস করলে ইউ মেড এ ট্রাস্ট। ওই কাস্টমার যদি তার বন্ধু বান্ধবকে বলে যে তুমি ওই প্রোডাক্টটা নাও বা ওনার কাছ থেকে নাও, রেফারেন্স, তার মানে হচ্ছে ইউ মেড এ ব্র্যান্ড। অ্যাবসলিউটলি। বুঝেছ? এবং এইখানে আমরাও সবসময় যে কথাটা বলার চেষ্টা করি, আমরা আসলে কিন্তু পণ্য বিক্রি করি না, আমরা আসলে বিক্রি করি কিন্তু বিশ্বাস। কারণ আমরা যদি চিন্তা করি, প্রোডাক্টটা বাই প্রোডাক্ট হয়ে যায়, বিশ্বাসটা আগে কাজ করে। যে ওকে, আমি যদি কয়েকটা ব্র্যান্ডের নাম নেওয়া ঠিক হবে কিনা, যেমন বাটা, কথার কথা, বা হোয়াট এভার, আরও এরকম অনেক প্রোডাক্ট আছে, তার মানে তারা ভালো প্রোডাক্ট বানায়, একদম নিঃসন্দেহে। শুধু ডিজাইনটা পছন্দ হলেই হবে, কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। তার মানে হচ্ছে বিশ্বাসটা তারা তৈরি করেছে, ওই ট্রাস্ট তারা তৈরি করেছে দিনের পর দিন মানুষের মধ্যে। বা এই দোকানটাতে, বা 5 স্টার কেন বলি, বিশ্বাস, যেখানে গেলে ভালো সার্ভিস পাওয়া যাবে। তার মানে হচ্ছে যে আমরা আসলে যদি এই জায়গাটা তৈরি করতে পারি, আমরা অনেক সময় সেলসে অনেকে ভাবে যে আমি তো বিক্রি করলেই হলো, কিন্তু আসলে আমার প্রোডাক্ট কোয়ালিটি, আমার কাস্টমার কেয়ার, ডেলিভারি, কাস্টমার সার্ভিস, আফটার সেলস ডেলিভারি, পুরো জিনিসটা যে একটা বিশ্বাস তৈরি করে বা মানুষের মনে একটা আস্থা তৈরি করে, যার কারণে সে আরেকজনকে রেফার করতে পারে, যেটা আপনি বললেন, রেফার করার পরে সেটা তখন ব্র্যান্ডে পরিণত হবে। সো এটা তো একটা প্রসেসটাকে একটু মানে নিজের বলার মতো গল্প অনেকগুলো উদ্যোক্তা আছে, এবং অন বিহাফ অফ ইউ মানে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, খুব সিম্পল আমি একটা প্রসেস দেখাই যে একজন দোকানদার কখন নিজেকে কনসিডার করবে যে সে দোকানদার নাকি সে অ্যাকচুয়ালি ব্র্যান্ড তৈরি করছে। ধরুন যে একজন দোকানদারের কাছে একজন কাস্টমার আসলো এবং তার প্রোডাক্ট এবং সার্ভিস কিনলে 2000 টাকা দিয়ে, দোকানদার চিন্তা করে যে সে একটা সেলস করলো, গল্প এখানেই শেষ। একটা দোকানদার এবং একটা ব্র্যান্ড ওনারের মধ্যে মেইন যে পার্থক্যটা হচ্ছে, সেই পার্থক্যটা হচ্ছে কিন্তু থিঙ্কিংয়ের। সবাই শুনুন, সেই পার্থক্যটা হচ্ছে কিন্তু থিঙ্কিংয়ের। একজন দোকানদার চিন্তা করলো যে 2000 টাকার একজন কেনাকাটা করেছে, একটা সেলস হয়েছে, আলহামদুলিল্লাহ, গ্রেট, গল্প এখানে শেষ। ব্র্যান্ড ওনার এভাবে থিঙ্কিং করে না। ব্র্যান্ড ওনার থিঙ্কিং করে, একজন কাস্টমার আসলো আমার কাছ থেকে 2000 টাকার প্রোডাক্ট কিনলো, গল্প কিন্তু এখান থেকে শেষ না, গল্প এখান থেকে শুরু। সে চিন্তা করে আগামী কয় বছর ওই কাস্টমার আমার কাছ থেকে কিনবে। একজন ব্র্যান্ড ওনার, আমি এক্সাম্পল দিচ্ছি এরকম, ধরুন যে আপনি চিন্তা করলেন যে কাস্টমার আজকে 2000 টাকার কেনাকাটা করেছে, ধরুন যে আগামী 3 বছর সে আপনার কাছ থেকে কিনলো। তার মানে হচ্ছে 3 বছর যদি 2000 টাকা করে কেনে, তাহলে কত টাকার কিনলো? 3 বার কিনলো না। একজন ব্র্যান্ড ওনার চিন্তা করে যে 1 বছরে সে কতবার কিনবে। তো ধরে নিই যে সে কাস্টমার 1 বছরে 3 বার কিনলো, তাহলে দোকান মানে ব্র্যান্ড ওনারের কাছ থেকে কয়বার কিনলো?
3 বার কিনলো, তাহলে 2,000 টাকা করে কয় হাজার দিল দোকান 6,000 ব্র্যান্ডকে? 6,000 টাকা দিল। না, ব্র্যান্ড ওনার এখানে কিন্তু গল্প শেষ হয় না। ব্র্যান্ড ওনার চিন্তা করে সে আগামী কত বছর আমার কাছ থেকে কিনবে। তাহলে একজন ব্র্যান্ড ওনার চিন্তা করে একবার যিনি সেলস 2,000 টাকার কেনাকাটা করেছেন, এখানে গল্প শেষ না, আগামী 1 বছরে সে কয়বার কিনবে। তাহলে সে 3 বার যদি 1 বছরে কেনে তাহলে সে 6,000 টাকা দিল, এবং আগামী 3 বছর সে যদি কেনে তাহলে কত হয়? প্রায় 24,000 টাকার কেনাকাটা করলো। তাহলে একজন ব্র্যান্ড ওনার প্রথম যে 2,000 টাকা বিক্রি করলেন, সে 2,000 টাকা দেখে না, সে দেখে যে 1 বছরে 6,000 টাকা এবং 3 বছরে মিনিমাম 24,000 টাকা। নাও 24,000 টাকা থেকে 30% যদি ব্র্যান্ড ওনারের যদি বেনিফিট হয়, তাহলে মিনিমাম 7,000 বা 7,500 টাকা সে একটা কাস্টমার থেকে ইনকাম করলো। তখন ব্র্যান্ড ওনার চিন্তা করে যে 7,500 টাকা যে আমি একটা কাস্টমার থেকে আর্ন করব, তো এখান থেকে 2-2,500 টাকা আমি যদি তাকে আকৃষ্ট করতে, অ্যাট্রাক্ট করতে, আমি যদি মার্কেটিং, সেলস এবং বিভিন্ন ওয়েতে খরচ করি আমার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াতে, তখন সে কিন্তু দ্বিধাবোধ করে না। এখানেই পার্থক্য হচ্ছে একজন দোকানদার এবং একজন ব্র্যান্ড ওনারের ভিতরে। একজন ব্র্যান্ড ওনার চিন্তা করে যে আমি একজন দোকানদার চিন্তা করে যে আমি 2,000 টাকা সেলস করলাম, এখান থেকে যদি 600-700 টাকা আমি খরচ করে দিই একটা কাস্টমার পিছনে, তাহলে আমার থাকবেটা কি? তাহলে একজন দোকানদার একটা সেলসকে দেখে জাস্ট একটা ট্রানজ্যাকশন হিসেবে, এবং একজন ব্র্যান্ড ওনার একটা সেলসকে দেখে লাইফ লং রিলেশন হিসেবে। অ্যাবসলিউটলি। আপনার কথাটাকে যদি আমি এভাবে বলি যে ব্যবসা একদিনের না, এটাকে 20 বছর, 30 বছর, 50 বছর, হয়তো প্রোডাক্ট লাইন চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে বা অন্য কিছু চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হবে, কিন্তু ব্র্যান্ড থেকে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ব্র্যান্ড তৈরির মূল জায়গাটা, যেটা আমরা শুরু থেকে আলাপ করছিলাম, রিপিট কাস্টমার এবং রেফারেন্স কাস্টমার, এই জায়গাটাই হচ্ছে আসলে। এবং আমার একটা স্ট্যাটিস্টিক আছে, আমি জানি না আপনার সাথে মিলবে কিনা, যে নিউ কাস্টমার তৈরি করা তো অনেক এক্সপেন্সিভ। মানে আপনার টোটাল সেলসের মধ্যে যদি 60-70% কাস্টমার রিপিট এবং রেফারেন্স হয়, 30% কাস্টমার যদি নিউ হয়, তাহলে ধরে নেন যে আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে। Because the purpose, what is the purpose our sell? The purpose of our sales is to create a customer who create more customer. আইফোন সব তো নতুন পিপল কেনে না। 100টা আইফোনের মধ্যে 50-60টা আইফোন কিন্তু যাদের আগে থেকে ইউজার ছিল তারা কিন্তু জাস্ট রিপ্লেস করে। তাহলে আইফোনের মেইন টার্গেটটা কি? যে আইফোনের মেইন টার্গেটটা হচ্ছে যে আমি যে নতুন মডেলটা ছাড়বো, একটা হচ্ছে টু ক্রিয়েট এ কাস্টমার হু ক্রিয়েট এ মোর কাস্টমার। আমার নতুন 30% মানুষ এবার আমার ব্র্যান্ডটাকে নিবে, আর 70% পিপল সে রিপ্লেস করবে পুরনো ফোন দিয়ে নতুন। তার মানে হচ্ছে টু ক্রিয়েট এ কাস্টমার হু ক্রিয়েট এ মোর কাস্টমার অ্যান্ড টু কিপ দ্য কাস্টমার। মানে যারা আপনার এখানে আসছে তাদেরকে ধরে রাখা আর নতুন কাস্টমার ক্রিয়েট করা। বিকজ সারা জীবন যদি আপনি নতুন কাস্টমার পেছনে পালাবেন, এটাকে বলা হচ্ছে দুইটা সাইকোলজি। মানে সেলস বা বিজনেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হান্টার সেলসম্যান আর একটা হচ্ছে ফার্মার সেলসম্যান। হান্টার সেলসম্যান মানে হচ্ছে এভরিডে শিকারে বের হওয়া, শিকার করা, মানে এভরিডে নতুন নতুন কাস্টমার খোঁজা। আপনি কত একটা সময় কাস্টমার খুঁজতে খুঁজতে আপনি কিন্তু মানে এক্সস্টেড হয়ে যাবেন, ভেরি এক্সপেন্সিভ, আপনি পারবেন না। তাহলে আপনাকে হইতে হবে ফার্মার সেলসম্যান বা ফার্মার ব্র্যান্ড ওনার। যারা আপনার ব্র্যান্ডে ইন করেছে তাকে ফার্মিং করুন। একটা গাছকে যেভাবে পরিচর্যা করতে হয় ওইভাবে সুন্দর করে বিভিন্ন ভ্যালুজ অ্যাড করার মাধ্যমে, বিভিন্ন তাদের কাস্টমারের লাইফে ভ্যালু অ্যাড করার মাধ্যমে, তাদের মনের ভিতরে আনন্দ দেওয়ার মাধ্যমে, ফিলিং অফ সিগনিফিকেন্ট দেওয়ার মাধ্যমে আপনাকে ধরে রাখতে হবে। এটি হচ্ছে ফার্মার ওয়ে অফ কিপিং ইউর কাস্টমার। অ্যাবসলিউটলি। সো আমরা আরো কিছু টেকনিক শিখতে চাই। জি, একটু যদি বলেন। আপনি অনেকগুলো টেকনিকের কথা বলছিলেন, 21টার মধ্যে যেমন ধরুন যে দেয়ার আর লট অফ আছে, আমি কয়টা বলবো। যেমন একটা মেজর দু একটা যদি আমি বলি, এটাকে আমরা বলি নেইল ভ্যালু প্রপোজিশন। নেইল ভ্যালু প্রপোজিশন হচ্ছে একটা সেলস ক্লোজিং টেকনিক, যেটাকে আমরা বলি ওয়াই মি অ্যাপ্রোচ। কি বলা হয়? ওয়াই মি অ্যাপ্রোচ, মানে তুমি কেন আমার প্রোডাক্টটা কিনবা। এখানে আমি দুইটা জিনিস দেখাই। এটা আমরা দেখাই যে কস্ট অফ দ্য প্রোডাক্ট, মানে কস্ট অফ বাইং প্রোডাক্ট, কস্ট অফ লুজিং প্রোডাক্ট, অ্যান্ড টিসিও, টোটাল কস্ট অফ ওনারশিপ। তার মানে হচ্ছে আপনি ধরেন, আমি যদি এক্সাম্পল দিই, আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে যাচ্ছেন যার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। ধরুন যে আপনি একটা সফটওয়্যার বিক্রি করতে যাচ্ছেন, না আপনি কাস্টমারকে খুব সুন্দরভাবে বললেন যে 100 টাকা দিয়ে বলি, তাহলে ইজি হবে। 100 টাকা দিয়ে যদি বলেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে যদি বলেন যে আমার এই প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, আমার এই সফটওয়্যারটা বাংলায় সফটওয়্যার, এই সফটওয়্যারটা
মাধ্যমে আপনি খুব সহজে যে কাজটা 10 দিনে আপনি করতে পারেন সেটা একদিনে করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে কাস্টমারের লিড জেনারেট করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে আপনি কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং যে কাজটা করতে আপনার 10 জন দরকার হয় এই সফটওয়্যারটা একাই করে দিবে। তাহলে আমার এই সফটওয়্যারের কস্ট হচ্ছে কিন্তু মাত্র দাম হচ্ছে 100 টাকা। আপনি যদি এই প্রোডাক্টটাকে নেন তাহলে আপনার খরচ করতে হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে কস্ট অফ বাইং প্রোডাক্ট। বাট আপনি যদি এই প্রোডাক্টটা না নেন, কস্ট অফ লুজিং প্রোডাক্ট, বর্তমানে আপনার যে সিস্টেমটা আছে ওইখানে কিন্তু আপনার খরচ হচ্ছে 500 টাকা। তাহলে আমার অপরচুনিটি লস, মানে টিসিও, টোটাল কস্ট অফ ওনারশিপ, তার মানে হচ্ছে আপনি 100 টাকার জন্য 500 টাকা খরচ করতেছেন, তার মানে হচ্ছে 400 টাকা কিন্তু এক্সট্রা যাচ্ছে। বাট আপনি যদি 100 টাকা দিয়ে এই প্রোডাক্টটা নেন তাহলে টিসিও, টোটাল কস্ট অফ ওনারশিপ আপনার হচ্ছে কিন্তু 400 টাকা। 400 টাকা আপনার সেভ হচ্ছে এবং এই সফটওয়্যার আরও ফাস্টার আপনাকে বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছে, যেটা ওইটার মাধ্যমে হচ্ছে না। তো এটাকে বলা হচ্ছে মেবি সে ওই পয়েন্টটা চিন্তাই করে নাই, সে ওই পয়েন্টটা চিন্তা করেন। তার মানে প্রবলেমটা ধরে দেয়া, সলিউশনটা বলে দেয়া এবং বেনিফিট অ্যানালাইসিসটা তাকে করে and দেয়া। you never ask him to buy my product. এখানেও দেখেন আপনি কি করতেছেন, নিউরোসেলসটা করতেছেন। আপনি প্রোডাক্টের জন্য বলবেন না, টিসিও দেখা দেন, টোটাল কস্ট অফ ওনারশিপ আপনার কত হচ্ছে, কস্ট অফ বাইং প্রোডাক্ট, কস্ট অফ লুজিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিনলে তোমার টাকা কত যাচ্ছে, না কিনলে তোমার লস কি হচ্ছে, এবং কিনলে তোমার ওনারশিপটা, তুমি বেনিফিট। আরে আমার 400 টাকা লস হচ্ছে প্রত্যেক মাসে, বিক্রি করা বন্ধ করুন, মানুষকে কিনে কেনানো শুরু করবেন। ও বলবে ভাই আমি কবে বুকিং দিব। আবার উল্টাও হতে পারে এরকম, যেমন ধরেন কেউ হয়তো সিকিউরিটি কনসার্ন, সে তার প্রবলেম সলভ করতে পারছে না সিকিউরিটি, সে তখন তাকে হয়তো এমন একটা জিনিস দেয়া হইলো যে বাসার সামনে গিয়ে গাড়িতে বসে গেট খুলে দেওয়া যাচ্ছে। সো ফিল ভেরি ইজি যে দারোয়ান আসবে, পিপ পিপ দিব, তারপর গেট খুলবে, তাই না? সো অবশ্যই দিস আর দ্য সলিউশন, অ্যাকচুয়ালি দিস আর দ্য সলিউশন। মানে প্রবলেম সলভটা খুব গুরুত্বপূর্ণ। সেলসম্যান আসবে, প্রোডাক্ট নিয়ে আসবে। শুনে রাখো, সেলসম্যান আসবে, প্রোডাক্ট নিয়ে আসবে। সেলস কনসালটেন্ট আসবে, সমস্যার সমাধান নিয়ে আসবে। বাইং প্রোডাক্ট অ্যান্ড বাইং সলিউশন, সেল টু সেল অ্যান্ড সেল টু হেল্পের মধ্যে পার্থক্য আছে। সেল টু হেল্প মানে একজন সেলসম্যান বলে যে আই ওয়ান্ট টু সেল মোর, আর একজন কনসালটেন্ট বলে আই ওয়ান্ট টু হেল্প মোর। অথবা একজন সেলসম্যান বলে আই ওয়ান্ট টু সেল মোর, আর একজন কনসালটেন্ট বলে আই ওয়ান্ট টু নো মোর, আমি একটু তাকে জানবো বেশি করে। যত বেশি আপনি জানবেন সে তত বেশি আপনার সাথে কানেক্টেড হবে, তত প্রবলেম সে আইডেন্টিফাই করতে পারবে এবং সে তত সলিউশন। এটার জন্য আমরা বলি যে ডু নট সেল প্রোডাক্ট, সেল সলিউশন। আরেকটাতে যাই, আরেকটা মানে খুব সিম্পল হচ্ছে, যেটাকে আমি বলি যে পাপি ডগ অ্যাপ্রোচ। পাপি ডগ অ্যাপ্রোচটা কি? পাপি ডগ অ্যাপ্রোচটা হচ্ছে, ধরুন যে আপনি মিসেসকে নিয়ে কাটা বনে গেলেন একটা পাপি কিনতে। এখন পাপি ডগ অ্যাপ্রোচ থেকে বলা হচ্ছে দোকানদার আপনার সাথে পাপি ডগ নিয়ে কথা বলতেছে, বাট উনি কি করলেন, পাপি ডগটাকে আপনার ম্যাডামের হাতে দিয়ে দিলেন। এটা এক্সাম্পলের জন্য। এখন ম্যাডাম কি করলেন, পাপি ডগটাকে একটু আদর করলেন, পাপি ডগটা করলো, চোখটাকে করলো। এখন কি হচ্ছে, ম্যাডাম কিন্তু ওনার প্রেমে পড়ে গেছে। উনি বলতেছে যে না, আমি কিন্তু এই পাপিটাকেই নিব। দেখেন সাইকোলজিক্যাল হ্যাক। যখন নতুন এনফিল্ড আসলো, রয়্যাল এনফিল্ড, তখন সবাই যে রয়্যাল এনফিল্ডের উপরে বসে ছবি তুলে ফেসবুকে দিতেছে। এটা ছিল পাপি ডগ অ্যাপ্রোচ। আপনি যখন গাড়ি কিনতে যান, গাড়ি কি বলে, স্যার একটু টেস্ট ড্রাইভটা দেন। টেস্ট ড্রাইভটা দিয়ে, যেহেতু যারা গাড়ি ড্রাইভ করে তারা বুঝতে পারে ওয়াও স্মুথ, আরে কত রিল্যাক্স, খুব সুন্দর লাগতেছে। পাপি ডগ অ্যাপ্রোচ। সফটওয়্যার কোম্পানিগুলো আপনাকে কি বলে, 1 মাসের জন্য আপনি ফ্রি করেন, তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই পেমেন্টটা করেন। দেখেন প্রত্যেকটা কিন্তু এআই টুলস এখন আপনাকে ফ্রি দিচ্ছে। একটা সার্টেন টাইমের পর আপনি যখন আসক্ত হয়ে যান তখন আপনাকে বলে তুমি পাপি ডগ অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে ডেমনস্ট্রেশন, প্রোডাক্ট সেলিং মোর ইজিয়ার হয়ে যায় যখন আপনি ডেমনস্ট্রেশন করে দেন। সো আপনি যে পাপি ডগের কথা বলছেন, এটা তো ব্রিটিশরা আমাদেরকে চা খায় বহু 100% দ্যাট ইজ দ্য পাপি ডগ অ্যাপ্রোচ। আমরা যখন এখন শেখাই তখন পোলাপানটা বলে স্যার ওইটা তো, তখন আমি বলি যে তোমাদের লাইফে কোনো পাপি ডগ অ্যাপ্রোচ আছে কিনা, তখন সবাই বলে স্যার ওইটা পাপি ডগ অ্যাপ্রোচ। তখন ফাইন্ড আউট কিভাবে তোমার প্রোডাক্ট এবং সার্ভিসের মানুষকে পাপি ডগ। আমরা মাঝে মধ্যে পাপি ডগ অ্যাপ্রোচ দেই, মাঝে মধ্যে অনেক জায়গায় অনেক ইয়াতে ট্রেনিং এর জন্য। অনেক সময় হয় মানে ভ্যালু দেয়া, মানে প্রেস্টিজ, সম্মান বা স্ট্যাটাস, এগুলো অনেক সময় কিন্তু পাপি ডগ অ্যাপ্রোচ। এটাও কিন্তু একটা পাপি ডগ অ্যাপ্রোচ, খুব কাজ করে। রাইট, যে আপনার কিন্তু খুব মানি আছে। সেলসম্যানরা বলেন অনেক সময় যে হ্যাঁ আপনাকে অ্যাবসলিউটলি, আপনি যখন যাচ্ছেন পারফিউম আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি যখন বিদেশে যান কি করে, আইসে পারফিউম আপনাকে সামনে দিয়ে দিচ্ছে, বা
আপনি এটা কি দিচ্ছে পাপি ডগ এই অ্যাপ্রোচ স্যুটটা আপনাকে দারুণ লাগছে। আপনি দেখবেন যে আমাদের দেশে এরকম হয় না। বাইরে আমি এই যে কিছুদিন আগে আমি যখন ওমরাতে গিয়েছিলাম, তখন আমি প্রত্যেকটা শপিং মলে যখন গিয়েছি, বাদাম এবং চকলেটের দোকানগুলো এত সুন্দর সুন্দর, এত হাইটেক, এবং যখনই আপনি বাদামের দোকানে আপনি দামগুলো জিজ্ঞেস করতেছেন, খুব সুন্দর এরকম একটা বাটি 3-4টা বাদাম দিয়ে আপনাকে বলে যে আপনি খান, এবং আপনি যখনই খাচ্ছেন না, আমি তো বুঝতেছি দিস ইজ এ পপি ডগ অ্যাপ্রোচ, আমি তো বলছি দিস ইজ এ পপি ডগ অ্যাপ্রোচ। অথবা আপনাকে বলবে যে চকলেট আপনি একটু টেস্ট করে দেখেন, আপনি টেস্ট করছেন, বাট দ্যাট ইজ এ পপি ডগ অ্যাপ্রোচ। এটা আপনাকে কিন্তু রাইট মানে সেলস করার জন্য আগ্রহী। তার মানে কি হলো, আবার কি হলো, আপনাকে বিক্রি করলো না, আপনাকে দিয়ে সে কিন্তু কেনাচ্ছে, রাইট, আপনাকে দিয়ে কিন্তু সে কেনাচ্ছে। অ্যাবসলিউটলি। সো আরেকটা মডেল নিয়ে একটু শুনি। খুব সুন্দর হচ্ছে আরেকটা মডেল, আমরা বলতে পারি যেমন আমরা বলতে পারি ল্যান্ডমাইন্ড অ্যাপ্রোচ। মানে নামগুলো কিন্তু মানে যেহেতু সব নতুন, এগুলো ল্যান্ডমাইন্ড অ্যাপ্রোচটা হচ্ছে কি, ল্যান্ডমাইন্ড একটা বোমার নাম, যেটা মাটিতে পুঁতে রাখা হয়, রাইট। এবং আপনি মুভিতে দেখবেন যে যখন মাটিতে বোমা পুঁতে রাখা হয়, তখন আর্মিরা খুব সাবধানে হাঁটে যে ল্যান্ডমাইনটা কোথায় আছে। আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে আপনি মানুষকে যে প্রোডাক্টটা দিচ্ছেন বা সার্ভিসকে দিচ্ছেন, আপনি মানুষকে বুঝিয়ে দেন যে কেন আপনার প্রোডাক্টটা ইউনিক সেলস প্রপোজিশন, মানে আপনার প্রোডাক্টটা অন্য 10 জন থেকে 30% কেন আলাদা, এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেন। ল্যান্ডমাইন তার মাথার ভিতরে যাতে ঘুরতে থাকে, সে 10টা জায়গায় যাবে, কিন্তু সে বলবে যে না, আপনারটা ইউনিক। এবং এই জিনিসটাকে আমরা বলতেছি ল্যান্ডমাইন সেলস, ইউএসপি যেটা। হ্যাঁ, ইউএসপি যেটা ল্যান্ডমাইন, আপনি তার মাথার ভিতরে লিখেছেন ওয়াই ইউ আর ইউনিক। আপনার এই 30% বা 40% বেনিফিট বা ফিচার আপনি যেটা দিচ্ছেন, অন্য কেউ দিচ্ছে না। এবং আপনি যদি খুব কনফিডেন্টলি তার ভিতরে যদি ট্রান্সফর্ম করতে পারেন, সেলসটা কি, সেলসটা হচ্ছে ট্রান্সফর্ম ইউর ইনথুজিয়াজম, 90% ট্রান্সফর্ম কনভিকশন, আর 10% হচ্ছে ইনফরমেশন। মানে আপনি যে বিশ্বাস করেন, আপনার কনফিডেন্টটা হচ্ছে সেলসে 90%, আর 10% হচ্ছে কিন্তু আপনার ইনফরমেশনটা। আপনি যদি খুব সুন্দরভাবে আপনার ভিতরে যে ইনথুজিয়াজমটা আছে, মেন্টালি, ইমোশনালি, হার্টলি আপনি যদি কানেক্ট করতে পারেন, বুঝিয়ে দিতে পারেন যে ওয়াই উই আর ইউনিক, ওয়াই 30% অথবা 40% আওয়ার প্রোডাক্ট, আওয়ার সার্ভিস, আওয়ার ফিচার, আওয়ার বেনিফিট। বলা হয় না যে গুড সেলস পারসন সেলস প্রোডাক্ট, গ্রেট সেলস পারসন সেলস ফিচার, wise salesperson sells benefit, and more wise person sells feeling. এখন কিন্তু বেনিফিটও না, এখন চলে গেছে ফিলিং, বিকজ পিপুল আর ইমোশনাল। আপনি যদি মানুষের ভিতরে ওই ফিলিং এবং বেনিফিটটাকে যদি, ইনথুজিয়াজমটাকে যদি ট্রান্সফর্ম করতে পারেন যে দিস ইজ ওয়াই উই আর 30% ইউনিক ফ্রম মাই কম্পিটিটর, এটাকেই বলা হচ্ছে ল্যান্ডমাইনের ভিতরে তার মাথায় ঢুকিয়ে দেন। সে অন্য 10টা, আপনি জানেন যে অন্য 5টা জায়গায় দেখে সে আমার কাছে আসবে, সে ল্যান্ডমাইন সেলস অ্যাপ্রোচটা ঢুকিয়ে দিলেন, রাইট। অ্যাবসলিউটলি। এবং ইউনিকনেসের ব্যাপারে আমি শুরুতে আপনাকে বলছিলাম যে আমি ফাউন্ডেশন যখন চিন্তা করি, তখন আমি একটা ইউনিকনেস ভেবেছিলাম যে আমি প্রতিদিন শেখাবো এভরি সিঙ্গেল ডে অ্যান্ড বিনামূল্যে, যেটা হয়তো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই। সো আসলেই প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা উদ্যোগের মধ্যে, প্রত্যেকটা চিন্তার মধ্যে একটা ইউনিকনেস থাকা দরকার, যে এটা আমার নিজস্বতা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে কনসালটেটিভ সেলস অ্যাপ্রোচে না, যেটাকে আমরা বলি পেইন বেস সেলস কিন্তু শ্যাম্পু বিক্রি করে না, সাবান বিক্রি করে না, তেল আটা বিক্রি করে না। পেইন বেস সেলস হচ্ছে আপনার লাইফে কোথায় পেইন আছে, আপনার বিজনেসে কোথায় পেইন আছে। মানুষ কেনে 2টা কারণে, টু অ্যাভয়েড দ্য পেইন অ্যান্ড টু গেইন দ্য প্লেজার। পিপুল বাই 2 রিজন, গবেষণায় দেখা গেছে ইকবাল ভাই, 2 রিজন, টু অ্যাভয়েড দ্য পেইন অ্যান্ড টু গেইন দ্য প্লেজার। আপনি একটা গাড়ি চালাচ্ছেন, ওয়াই পিপুল বাই মোর দামি গাড়ি, টু গেইন দ্য প্লেজার, প্রতিবেশী যাতে আমাকে বেশি পাত্তা দুক, আই ফিল প্রিমিয়াম, স্ট্যাটাসের জন্য মানুষ কিন্তু নর্মাল গাড়ি থেকে দামি থেকে আরও দামি গাড়ি কেনে। ওয়াই আইফোন ইজ সো ফেমাস, আইফোন ইজ সেলিং ইউ স্ট্যাটাস, ইউ ওয়ান্ট দ্যাট স্ট্যাটাস। পিপুল যখন দেখবে ও ইকবাল বাহার ভাইয়ের কাছে আইফোন একদম লেটেস্টটা, কোনো না কোনোভাবে আপনি ফিল স্পেশাল হতে চান, দ্যাট স্ট্যাটাস। বড় বড় কোম্পানি ওইগুলোই কাজ করতেছে, কে কীভাবে চিন্তা করে অ্যাকর্ডিং টু দ্যাট ড্রাইভ করতেছে, যেটাকে আমরা বলি অনেক সময় কিন্তু ডেকো ইফেক্ট হচ্ছে কি, আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য তাকে ড্রিভেন করাবেন, তাকে ওই দিকে পরিচালিত করাবেন। আমরা যখন সিনেমা হলে যাই, তখন পপকর্ন থাকে, ধরুন যে 50 গ্রাম পপকর্নের দাম হচ্ছে 20 টাকা, বা ধরুন যে 50 গ্রাম পপকর্নের দাম হচ্ছে 20 টাকা, হ্যাঁ। তারপর হচ্ছে 100 গ্রাম পপকর্নের দাম হচ্ছে ধরুন যে 50 টাকা, তাহলে 50 গ্রাম পপকর্নের দাম হলো 20 টাকা। তারপর ডাবল হচ্ছে 100 গ্রাম পপকর্নের দাম হলো ধরুন যে 40 টাকা। তারপর 200 গ্রাম পপকর্নের দাম হওয়া উচিত ছিল কত, 80 টাকা, সেটাকে দিয়েছে 60 টাকা। নাও
আপনি কি চিন্তা করলেন 50 গ্রামের দাম হচ্ছে 20 টাকা, 100 গ্রামের দাম হচ্ছে 40 টাকা, 200 গ্রাম হওয়া উচিত ছিল 80 টাকা, বাট এটা দেওয়া হচ্ছে 50 টাকায়। মানে 10 টাকা বেশিতে আমি দ্বিগুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। 99% পিপল 50 টাকা দিয়ে 200 গ্রাম কিনবে, বিকজ ওই 50 টাকার মধ্যে অর্ধেক তার লাভ হচ্ছে। কোম্পানি চায় যে আপনি তার 200 গ্রামের বড় পপকর্ন নিয়ে যান। এটা হচ্ছে ডেকো ইফেক্ট। আপনি কিনছেন না, আপনাকে দিয়ে কেনানো হচ্ছে। লোভ তৈরি করা, লোভ তৈরি করা, রাইট, পরিচালিত করানো হচ্ছে। যেমন একটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আপনি দেখেছেন যে কিছু ই কমার্স কোম্পানি কিন্তু এই ফোমোটাকে অ্যাপ্লাই করে না, বাট এইখানে আপনি যে এখানে আসতে আছেন লোভ বলার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে ওইটা অ্যাটাক করেছে। সেটা হচ্ছে লোভী কাস্টমার কি কখনো লয়াল কাস্টমার হয়? আমরা এটাকে লোভও বলতে পারি, আমরা এটাকে স্ট্র্যাটেজিও বলতে পারি। লোভী কাস্টমার তো কখনো না, লয়াল মানে কাস্টমার আপনার হবে একটা না। জিনিসের দাম 100 টাকা, আপনি মানে কস্ট প্রাইস 100 টাকা, আপনি হয়তো 120 টাকায় বিক্রি করা উচিত, 20% প্রফিট, কিন্তু 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করতেছেন 50 টাকায়। তাহলে এই যে বাকি লসের 50 টাকা কে দিবে? এটা তো এটা কি লোভ না? কাস্টমার তো এটা তো হচ্ছে মানে মানে কিছু ই কমার্সের কথা বলছি। হ্যাঁ, এটা তো যারা হচ্ছে না ধ্বংস হয়ে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, ওরা কি ইউজটা করেছে? এটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এই সেলস ক্লোজিং টেকনিকটাকে বলা হয় ফোমো। ওরা কি করেছে? ওরা করেছে কি যে এই মোটর বাইকের দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, বাট তুমি আমার কাছ থেকে বুক করলে পাবা 1 লক্ষ টাকায়, এবং তুমি আগামী এতদিনের মধ্যে, মানে ফিয়ার অফ মিসিং আউটটা তৈরি করেছে। ধুম 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 করে কিন্তু মানুষ বুকিং দিল। তো তারা কি করলো? তারা কিন্তু এমন না যে ডেলিভারি আপনাকে দেয় নাই। 500 জন বুকিং করলো, 100 জনকে ডেলিভারি দিয়েছে। 100 জনের টেস্টিমোনিয়াল নিয়েছে, 100 জন বলেছে ওয়াও আমরা কিন্তু মোটর বাইকটা পেয়েছি। আবার নতুন 500 জন বুক দিল, সে আবার 200 জনকে মোটর বাইকটা দিয়েছে। ওই 200 জন বললো আমরা মোটর বাইক পেয়েছি। সে মোটর বাইক কয়টা দিয়েছে? 300টা মোটর বাইক দিয়েছে, কিন্তু 1000-এর টাকা চলে আসলো। আবার নতুন 2000 পিপুল দিল, নতুন আবার 300কে মোটর বাইক। মানে সবসময় সে 10 গুণ বেশি টাকা। তার মানে হচ্ছে যে লোভীরা ধরা খায় কার কাছে? প্রতারকের কাছে। তো সে মানুষের লোভটাকেই ইউজ করে ফোমোটা ইউজ করেছে, ফিয়ার অফ মিসিং আউট। এবং ফোমোটা ইউজ করা হয় কীভাবে? যে আমাদের এই প্রোডাক্টটা মাত্র এতটুকু আছে, এই প্রোডাক্টটা মাত্র 100টা ছিল, যার মধ্যে এখন মাত্র 40টা বাকি আছে, এবং এত তারিখের মধ্যে যারা যারা নেবেন তারা পাবেন, নাহলে এই অফারটা থাকবে না। বিকজ তারা খুব ভালো করে জানে যে মানুষের ভিতরে লোভ আছে এবং ওই লোভটাকে কিভাবে কাজে লাগানো যায়। সো এই ক্ষেত্রে কাস্টমার অ্যাওয়ারনেসও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। কার কাছে যাচ্ছি, এটা তো কেন কম দামে দিচ্ছে, কেন কম দামে দিচ্ছে, এত তো গবেষণা করে না মানুষরা। হয় কি ইনফ্লুয়েন্স হয়ে যায় একজন আরেকজনকে দেখে। বিকজ যখনই ওরা টেকনিকটা কি ইউজ করে, যে তখনই আপনার নিল 500 জনের টাকা, দিল 100 জনকে প্রোডাক্ট, ওই 100 জন কিন্তু আবার ফেসবুকে ওই 100 জন কিন্তু আবার দেখেছে 1 লাখ, আরে বাপরে বাপ, এই প্রোডাক্টের দাম হচ্ছে, এই মোটর বাইকের দাম হচ্ছে 1,70,000, এবং এই কোম্পানি দিয়েছে মাত্র 1,10,000 টাকায়। এই বুকিং দেওয়া শুরু। এটা তো সাস্টেনেবল না। এটা তো অবশ্যই সাস্টেনেবল না। এটা তো আমরা দেখেছি। ইটস নট বিজনেস। এটা তো ওভার দ্য নাইটে যেটাই জাগ দিয়ে আপনি যখন কাঁঠাল পাকাবেন, ওই কাঁঠালটা আপনি খেতে পারবেন, বাট লেটার ইউ উইল হ্যাভ এ সাইড ইফেক্ট। যেটাই খুব তাড়াতাড়ি বড় হবে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে পড়বে। অ্যাবসলিউটলি। সো আমরা আসলে আমার আলাপ করতে খুবই ভালো লাগছে। আমার মানে আমরা আরো 2-3 ঘন্টা আলাপ করতে পারতাম। আপনি এনজয় করবেন। আমার মধ্যে খালি প্রশ্ন তৈরি হচ্ছে একের পর এক। সো আমরা একটু শেষের দিকে চলে আসতে চাই, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আপনি একদম ক্লোজিং কোনো নোট যদি দিতে চান আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে। উদ্যোক্তাদের উদ্দেশ্যে যে ক্লোজিং নোটটা দিব, উদ্যোক্তারা যে ভুলটা সবচেয়ে বড় করে ইকবাল ভাই, তারা প্রচুর মানে প্রোডাক্টকে নিয়ে গবেষণা করে, তারা অফিস ডেকোরেট করে, তারা অ্যাপস তৈরি করে, তারা ওয়েবসাইট তৈরি করে, প্রচুর প্রোডাক্টকে নিয়ে গবেষণা করে, কিন্তু তারা কাস্টমারকে নিয়ে গবেষণা করে না। কাস্টমার কী চায়, এই প্রোডাক্টের নিশ আছে কি না, যদি নেও এই প্রোডাক্টটা, কাস্টমার এই প্রোডাক্টের জন্য কত টাকা দিতে রাজি আছে, কারা রাজি আছে। সো উদ্যোক্তাদের জন্য আমার ক্লোজিং নোট হবে এটা, যে কোনো প্রোডাক্টটা তৈরি করার আগে আপনি ওই প্রোডাক্টটাকে নিয়ে, অ্যাপসকে নিয়ে, ওয়েবসাইটটাকে নিয়ে, ফেসবুক পেজটাকে নিয়ে, ডিজিটাল এটাকে নিয়ে, বিজনেস এটাকে নিয়ে, এইগুলো চিন্তা না করে আপনি কাস্টমার আন্ডারস্ট্যান্ড করুন যে কাস্টমার কী চায়, ওই প্রোডাক্টের মার্কেট আছে কি না, কত বড় আছে, এই
প্রোডাক্টের বা মানে সার্ভিসের মাধ্যমে আপনি কাদের সমাধান করবেন, ওই সমাধানের জন্য কারা কত টাকা দিতে রাজি আছে। দরকার বললে বিজনেস শুরু করার আগে বিকাম এ সেলসম্যান। আপনি 20টা বা 25টা নিয়ে একটু বিক্রি করে দেখেন, মাঠে যান, ঘাটে যান, মানুষের কাছে যান, বাজারে যান। একটা আপনার ভিতরে একটা অ্যাওয়ারনেস হবে, একটা এক্সপিরিয়েন্স হবে, অ্যান্ড ইউ উইল বিকাম এ বেটার বিজনেসম্যান। অসাধারণ আসিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আপনার কিছু থটস শেয়ার করার জন্যে। আমি শিওর আমাদের যারা শুনেছেন বা শুনবেন পরে তারা উপকৃত হবেন। ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। আপনি যা করেছেন এক্সাম্পলারি। আপনার কাছ থেকে রেগুলার শিখছি, আরও শিখবো। অ্যান্ড ইফ আই ক্যান হেল্প ইউ এনি ওয়ে, আপনার উদ্যোক্তা আছেন, অনেক বড় একটা কমিউনিটি আছে, জাস্ট আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমি তাদের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য চলে আসবো। এবং আমি খুবই হ্যাপি এবং খুবই অনার ফিল করছি আজকে গল্পের পিছনে যে গল্প, নিজের বলার মতো গল্প আজকে এই পডকাস্টে এসে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনলেন আপনারা, এবং শেষ কথাটাকে আমি নিতে চাই, এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি ভাইয়া, আসলে আমাদের চিন্তাভাবনা মোটামুটি একই রকমই। সেটা হচ্ছে যে কাস্টমারকে বোঝেন, কাস্টমারগুলো কারা, কোথায় থাকে, তাদের বাইং ক্যাপাসিটি কী, তাদের বিহেভিয়ার কী, এবং তারা কি চিন্তা করে, তাদের প্রবলেম কী, এবং কমিউনিকেট করা। এবং এই আমরা বেশিরভাগ সময় বিজনেসে নেমে যাই মার্কেট অ্যানালাইসিস না করে। বাজার আসলে কি চায়, আপনারটা কেন কিনবে, কেন অন্যটা কিনবে না, আপনারটা অন্যটা চাইতে কোন কারণে বেটার। সো এই হোয়াই এর উত্তর যদি না জেনে আপনি নামেন, Why me আপনি approach? ডেফিনেটলি ভুল করবেন এবং ফেল মারবেন। সো এই হোয়াই এর উত্তরটা জানার চেষ্টা করেন। এই বিজনেসে নামার আগে মার্কেটে যান, বোঝেন, কাস্টমারের বিহেভিয়ার বোঝেন, এবং কাস্টমার কেন আপনার প্রোডাক্ট কিনবে এর উত্তর খোঁজার আগে চেষ্টা করেন। তারপরে আপনি কোম্পানি সাজান। আদারওয়াইজ আপনি যদি নেমে যান তাহলে আপনার জন্য এটা ভুল হবে। অনেক ভালো থাকবেন। আগামী পর্বে এরকম কাউকে এনে নিশ্চয়ই আমরা কোনো না কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আজকে এই পুরো পডকাস্ট থেকে আপনার কোন লাইনটা বা কোন শব্দটা বা কোন সেগমেন্টটা আপনার ভালো লেগেছে বা আপনার মনে হয়েছে যে এটা নিয়ে আমি কাজ করতে পারি, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন।